Okay, so hello everyone. This is Tausif Chaudhuri Rajin from E-Skill Academy. আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম আমাদের এই লাইভে। সো আমাদের আজকের লাইভটা একটু স্পেশাল। আমরা ইউজুয়ালি হচ্ছে যতবারই আমাদের এই পেজ থেকে লাইভে এসেছি, আমরা আমাদের স্টুডেন্টদের রিভিউ নেওয়ার চেষ্টা করেছি এবং তারা কিভাবে তাদের ওভারকাম গুলো করেছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বাট আজকের লাইভটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে আজকে আমরা হচ্ছে যে কোনো স্টুডেন্টের রিভিউ নিচ্ছি না। আমরা আমাদের টোটালি একটা ভিন্ন একটা টপিক, যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং আই থিংক এই জিনিসটা স্টুডেন্টদের আপনার হচ্ছে এক্সট্রা একটা মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলা যায়, যেগুলো হচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা করে থাকে। এবং এই কাজগুলো আমরা জানি যে একজন স্টুডেন্ট এবং হচ্ছে যে সমাজের জন্য, আপনার হচ্ছে দেশের জন্য, সব জায়গার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি আমরা দেখি যে ইউজুয়ালি হচ্ছে বাইরে যত বড় বড় হচ্ছে লিডার আছে, বা হচ্ছে যে যারা হচ্ছে আহ, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি অলরেডি হচ্ছে তৈরি করে ফেলেছে, তারা সবাই কোনো না কোনো হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিল। সো বুঝাই যাচ্ছে যে এটা কতটা ইম্পর্টেন্ট। সো দেরি না করি, আমাদের হচ্ছে আজকে গেস্ট আছে। আমাদের গেস্ট হচ্ছে সামিয়া ইসলাম উষা। সো আমি উষাকে হচ্ছে অ্যাড করছি আমাদের লাইভে। হ্যালো উষা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে শুভ ওয়ালাইকুম। সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। ওকে উষা, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা আপনি আমরা যতটুকু হ্যাঁ, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা আমাদেরকে একটু দেন, যে আপনি কোথায় পড়াশোনা করছেন, কোথায় থাকেন, এবং আচ্ছা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি একটু কথা বলেন। ধন্যবাদ ভাইয়াকে। প্রথমেই ই স্কিল একাডেমি এবং তৌসিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা চমৎকার এবং সময় উপযোগী একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। তো আজকে টপিকটা আমার অনেক ফেভারিট একটা টপিক, বিয়ন্ড বুকস। আমরা যারা ছাত্র জীবনে আছি, আহ, আমাদের সবসময় একটা গণ্ডির ভেতরে চিন্তা করতে হয়। আর শেখানোও হয়, চিন্তাটা শেখানো হয় ওইভাবে যে বইয়ের বাইরে তোমার জগৎ নাই, পড়ালেখার বাইরে তোমার কোনো জগৎ নাই। তো এই গণ্ডি পেরিয়ে বাইরের পৃথিবীটা যে আসলে কতটা সুন্দর, সেখানে কত সুযোগ অপেক্ষা করছে আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য, তাই নিয়ে আজকে আমরা আড্ডা দেব। তো প্রথমে আমার পরিচয়টা বলি। ভাইয়া, আমি হচ্ছে সামিয়া ইসলাম উষা। আমার পড়ালেখা, আমি বর্তমানে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। পড়ালেখা করছি আবু বকর বিশ্বাস মকসেদ আলী কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। তো ঝিনাইদহ টু ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জার্নিটা আসলেই খুব একটা চমৎকার, আবার অনেকটা বাধাও ছিল পড়ালেখার বাইরে। কারণ আমরা তো জানি বাংলাদেশের আসলে অবস্থাটা কেমন। আমাদের পড়ালেখার বাইরে তেমন কিছু চিন্তা আসলে ওইভাবে করতে দেওয়া হয় না। তো ভাইয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আহ, ভাইয়া কাইন্ডলি আপনার প্রশ্নটা যদি আরেকবার করতেন। হ্যাঁ উষা, সো আপনি জি যেটা বললেন, আপনি হচ্ছে মাত্র এইচএসসি তে পড়েন, কলেজ জি লেভেলে। এবং হচ্ছে আমরা যদি আপনার অ্যাচিভমেন্ট নিয়ে একটু কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনি আইওয়াইইসি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, এই প্রোগ্রামটাতে হচ্ছে যে আপনি ফাইনালিস্ট ছিলেন, রাইট? জি এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যেখানে হচ্ছে মেম্বারশিপ নিয়েছেন বাংলাদেশ থেকে, রাইট? জি জি ওকে, এন্ড আপনার হচ্ছে আইওয়াইইসি যে ফাইনালিস্ট ছিলেন, সেটার আপনার আমরা যে প্রজেক্ট যেটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি ফাইনালিস্ট হয়েছিলেন, সেই প্রজেক্টটা হচ্ছে রুটস অফ হোপ। সো এটা অ্যাকচুয়ালি অনেক বড় এবং ইন্সপায়ারিং, এবং আপনি মাত্র হচ্ছে কলেজ লেভেলে পড়াশোনা করছেন, এখন আপনার কলেজটাও শেষ হয়নি। তো আপনি ইউনাইটেড নেশন পর্যন্ত চলে গিয়েছেন। সো আপনি যদি আপনার এই দুইটা অ্যাচিভমেন্ট নিয়ে যদি একটু কথা বলতেন। আচ্ছা। তো আহ, আমি যখন কাজ শুরু করি তখন আমাদের দেশে তখন করোনা ভাইরাস চলছে, 2020 সাল, আমরা সবাই জানি। তখন থেকে ইন্ডিভিজুয়াল আর কি কাজ শুরু আমার। তখন স্টার্টেড আর কি 2020 সালে। তো 2023 থেকে আমি আর কি
সংগঠনের সাথে যুক্ত হই। তার আগে আগে কাজ করছি। তো 2020 তে আপনি কোন কোন ক্লাসে ছিলেন তখন? 2020 তে আমি তখন কেবল 9 এ উঠেছি, হাই স্কুলে ছিলাম। তো 9 এ ওই ছিলেন। বিষয়টাতে আচ্ছা। আসবো। কারণ এখন হচ্ছে আমার ইউনিভার্সিটিতে থাকার কথা ছিল ফার্স্ট আর সেকেন্ড ইয়ার, বাট মাঝে আমার 2 বছর গ্যাপ ছিল। দ্যাটস ওয়াই। তো তখন থেকে যে আমার জার্নিটা শুরু হয়, ওটাতে হচ্ছে প্রথমে তো ফ্যামিলি আপনার পড়ালেখার বাইরে আমি যে এরিয়াটাতে ছিলাম বা বড় হয়েছি, সেখানে আসলে পড়ালেখার বাইরে যে ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কে প্রাধান্য দিবে এরকম কোনো অপশন ছিল না। তো আমি মূলত এটা জোর করেই করেছি। আমার হচ্ছে ফ্যামিলি প্রথম না নাতে থাকলো, পরে আর কি তারা আমাকে সাপোর্ট করছে। তো 25-26 সালের আমার কিছু হচ্ছে অ্যাচিভমেন্ট আমি শেয়ার করি। তো আমি ওয়ার্ল্ড লিডার চেঞ্জ মেকার 2025, এটা মানে আমার সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হয় 2025-এ। তো তখন থেকেই আর কি প্রাতিষ্ঠানিক যে শুরুটা সেটা শুরু হয়েছে। তো রুটস অফ হোপ আমার প্রজেক্টটা নিয়ে বলি প্রধানত। রুটস অফ হোপ আমি হচ্ছে এখন তো আমি তো ঝিনাইদহে বড় হয়েছি। আমি কিন্তু একটা ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। আমার স্কুল কলেজ সবকিছুই গ্রামে। তো আমি অনেক মানে অনেক কিছু পর্যবেক্ষণ করার পর দেখলাম যে আমাদের মূলত সচেতনতার অভাব। আর আমার রুটস অফ হোপটা হচ্ছে মূলত হচ্ছে কার্বনাইজেশন নিয়ে, রিডিউসিং হচ্ছে আপনার কি বলে, এখন বর্তমানে যে জলবায়ু পরিবর্তন, তো আমি তো বর্তমানে জলবায়ু নিয়ে কাজ করছি। তো আমি এখানে কিছু লক্ষ্য করি যে অতিরিক্ত গরম আর রাস্তার পাশে পাশে গাছ টাছ কেটে অবস্থা মানে বেগতিক। তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমাকে এমন কিছু একটা করতে হবে যেখানে হচ্ছে আমি বাংলাদেশেও ইম্প্যাক্ট ফেলতে পারি, আমার গ্রাম অথবা শহর, এবং ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি আর কি বর্তমানে এসডিএসএন ইউতেও আছি, ইউথ ফেলো হিসেবে, লোকাল পাথওয়ে ফেলো 2026। এটাও ইউনাইটেড নেশনের একটা অর্গানাইজেশন। তো আমার প্রজেক্টটা মূলত ছিল যুব শক্তিকে কিভাবে হচ্ছে জলবায়ু পরিবর্তনে কাজ করানো যায়। অ্যাওয়ারনেস ক্রিয়েট, আমরা তো আসলে মনে করি যে গাছ লাগাইলে বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে হবে, বাট এরকম কিছু না। তো আমার প্রজেক্টটা মূলত মাইক্রো ফরেস্ট নিয়ে। আমাদের পথের ধারে অনেক ঔষধি গাছ এবং গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদ থাকে যেগুলো আমরা একেবারেই অবহেলা করি। তো আমি যখন ওইটা নিয়ে রিসার্চ শুরু করলাম, অনেক অনেক ইম্পর্টেন্ট তথ্য আমার কাছে আসলো, আমি পেলাম। তখন আমার মাথায় আসলো এমন কিছু একটা প্রজেক্ট আমি করতে পারি যেটা আসলেই কাজে দিবে। তো আমার প্রজেক্টের মূল বিষয় ছিল হচ্ছে আবহাওয়া পরিবেশ ঠান্ডা করা, একটা শহরকে কিভাবে শীততাপ নিয়ন্ত্রণের ভেতরে আনা যায় প্রাকৃতিকভাবে। তো আমি এটা এক্সপেক্ট করি নাই যে আমাকে আইইউআইইসি ফাইনালিস্ট করবে ওনারা। তো এটা হচ্ছে গত এপ্রিলে আমি যখন সকালে ইমেইল পাই তখন আর কি দেখলাম তারা আমার প্রজেক্টটা হচ্ছে এখন হচ্ছে ওইটা সায়েন্টিস্টদের কাছে আছে, ওনারা ওইটা নিয়ে পর্যবেক্ষণ করছে যে ওটা আদৌ কাজে লাগানো যাবে কিনা। তো এই ছিল এটা। তো আর আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে এবছর আইওয়াইইসিতে 2026 থেকে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 36 জন আর কি ফাইনালিস্টে গেছে। তো ইন্ডিভিজুয়াল দি ওনলি বাংলাদেশি যে সার্টিফাইড হয়েছে, আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আমার প্রজেক্টের জন্য। আর রিসেন্ট যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের ওইটাতে আসি, এটা আমার জন্য আরো একটা অনেক বড় পাওয়া ছিল, কারণ ওয়ার্ল্ড ওয়াইড 15,000-এর মতো আবেদন পড়ছে, অনেক সিলেকশন প্রসেস পার হয়ে। আবার আমি যদি এখন বলতে যাই আমার পরিবেশ নিয়ে কাজ বা অ্যাচিভমেন্ট গুলো অনেক সময় চলে যাবে। তো আমি মূলত আসি যে হচ্ছে আমরা কিভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা শুরু করতে পারি। হ্যাঁ, তো আচ্ছা, হ্যাঁ। হচ্ছে তার জি, তার জি। আগে আসবো, তার আগে আসবো। মানে সেটা, মানে আপনি যে অ্যাচিভমেন্ট গুলোর কথা বললেন, এটা হিউজ অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। মানে বাংলাদেশ থেকে হিউজ অ্যাচিভমেন্ট। এখন কথা হচ্ছে যে আমাদের কিছু কোশ্চেন্স ছিল, লাইক হচ্ছে যে এই যে জার্নিটাতে আপনি কি কি প্রবলেম গুলো আসলে ফেস করেছিলেন, আমরা প্রবলেম গুলো নিয়ে আগে একটু শুনবো। এবং হচ্ছে আপনি আপনার এই প্রজেক্টটা নিয়ে কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ করেছেন। পাশাপাশি হচ্ছে আপনাকে আরেকটু এড করি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আসলে মানে কিসের থ্রুতে আসলে এইগুলাতে জয়েন হয়েছেন, জয়েন করেছেন, এই জিনিসগুলো নিয়ে যদি বলি আমরা একদম আপনার আপনি যেই সময়টা অ্যাকচুয়ালি কাজগুলো করা শুরু করেছেন, আপনার মানে একদম আপনি স্টুডেন্ট অবস্থা থেকে কিভাবে মাথায় আসলো যে আসলে না, আমার কিছু প্রজেক্ট নিয়ে বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে হবে, মানে কিভাবে আপনি ওই এই লাইনে চলে এসেছেন বেসিক্যালি। সো আপনি যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন এই জিনিসটা। তো
মূলত আমার শুরুটা যখন হয়েছিল, আমার শুরুর আগে আমি আসলে পড়ালেখা ছাড়া তেমন কিছুই বুঝতাম না। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এরকম স্টাডি। আর ইসিএতে আমি স্কুল থেকেই হচ্ছে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছি, যেরকম গান, আবৃত্তি, লেখালেখি বা বিতর্ক প্রতিযোগিতা। কিন্তু আমি হচ্ছে 2020 সালে আমার একটা ইনসিডেন্ট ঘটে। তারপর থেকে আরকি আমার মাথায় আসলো যে পড়ালেখার বাইরেও একটা জগৎ আছে। আমাকে এক্সপ্লোর করতে হবে। আমি দেখলাম যে আমি বইয়ের বাইরে আমার তেমন কোনো নলেজ নাই। আমি কোনো একটা ইভেন্টে গেলে বা কোনো একটা কম্পিটিশনে গেলে আমার আউট নলেজটা ওইভাবে রিচ করতে পারি না। কারণ আমার তো একাডেমিক যতটুকু আছে একাডেমিক। কোনো এক্সটার্নাল কিছু আমার নাই। তখন আরকি মাথায় আসলো, প্লাস 2020 সালে তো আমাদের পৃথিবীটা ভয়াবহ একটা সংক্রমণের ভিতরে ছিল। তখন থেকে আমি আরকি বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম। আমার ১ম যেই হচ্ছে ইন্টারন্যাশনালি কাজটা ছিল সেটা হচ্ছে পিস অ্যান্ড সিকিউরিটি নিয়ে। তার আগে আমি হচ্ছে COP28 এ জেনারেশন গ্লোবাল এ ছিলাম ডেলিগেট হিসেবে। তো ওইখান থেকেই মূলত আমার জলবায়ু পরিবর্তন, তারপরে হচ্ছে মেন্টাল হেলথ, এভরিথিং আমি এখন যেগুলো নিয়ে কাজ করছি মূলত পলিসি মেকিং। তো তখন আমি ওখানে যে আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন, জাজেস ছিলেন, ওনাদের বক্তব্য আমাকে এত সুন্দরভাবে যে অনুপ্রেরণা দিয়েছে, তখন থেকে আমার মনে হয়েছে যে, এবং আমি সেখানে দেখেছি হাজার হাজার স্টুডেন্ট আমার চেয়ে কম বয়সী, আমার বয়সী এবং আমার থেকে সিনিয়র জুনিয়র, তারা এই বিষয় নিয়ে কাজ করছে এবং কতটা এগিয়ে গেছে স্কুলের গণ্ডির বাইরে। তাদের অ্যাচিভমেন্ট তখন যখন আমি তাদের সাথে কথা বলি, বিভিন্ন বিষয়ে জানতে পারি, তখন থেকে আর কি আমাকে হিট করে যে কাজ করতে হবে। কারণ বাংলাদেশে আপনার আরেকটা বিষয় আমার ছিল মাথায় যে আমাকে হায়ার স্টাডির জন্য বাইরে যেতে হবে। তো আমি যদি হচ্ছে শুধু পড়ালেখার একাডেমিক ইসে থাকে, তখন আমার পক্ষে স্কলারশিপ পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এবং আমি এটাও রিসার্চ করতে থাকি যে বাইরের দেশের ইউনিভার্সিটিস বা কলেজগুলো কি ধরনের স্টুডেন্ট চায়। আর আরেকটা রিজন ছিল আমার হচ্ছে পার্সোনাল কিছু রিজন। দ্যাটস ওয়াই আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করা শুরু করছি। তো এইভাবেই আরকি শুরু। আমি কিন্তু সুযোগের অপেক্ষায় বসে থাকিনি। যে আমাকে ফ্যামিলি থেকে বলা হয়েছিল অনেকবার যে, "স্কুল কলেজ শেষ করো, ইউনিভার্সিটিতে যাও, দেন হিউজ পরিমাণ অপরচুনিটিস আসবে। তখন তুমি করো।" বাট আমি ওইটা জাস্ট নি নি নিতে পারিনি। আমার মনে হয়েছে যে সুযোগ কখনোই আমার জন্য বসে থাকবে না বা সুযোগ আমাকে কেউ দিতেও পারবে না। আমাকে সুযোগটা নিতে হবে। তো আমি আমার মানে এখানে যারা অডিয়েন্স আছেন, আমার জুনিয়র, সিনিয়র, ভাই, ব্রাদার, সিস্টার্স এট অল, সবাইকে বলবো আপনারা কখনো সুযোগের অপেক্ষায় বসে থাকবেন না। কখন সুযোগ আসবে, কখন আপনি ডিগ্রি লাভ করবেন, দেন আপনি কিছু একটা করবেন। এরকম কিছুই হয় না। আর যারা হচ্ছে হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা পড়ালেখার বাইরে, পড়ালেখা নিয়েই তো আমাদের সবকিছু করতে হবে। এরকম তো না যে আমাদেরকে পড়ালেখা বাদ দিয়ে আমরা কিছু করতে পারবো। এটা তো ম্যান্ডেটরি, এটা তো বাধ্যতামূলক একাডেমিক যে এটা। তবে চেষ্টা করবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ অংশ নেওয়া, ভলান্টিয়ারি করা বা কমিউনিকেশন যে স্কিল গুলো, সফট স্কিল গুলো বিশেষ করে এগুলো হচ্ছে গেইন করা। তো আরেকটা বিষয় হচ্ছে আমার যে রুটস অফ হোপ, এটা সম্পর্কে আমি আরেকটু বলি। এই আইডিয়াটা যা একটি যুব নেতৃত্বাধীন মাইক্রো ফরেস্ট উদ্যোগ। এই প্রজেক্টটা নিয়ে যখন আমি আন্তর্জাতিক পরিবেশ প্রতিযোগিতা বা IYEC তে সাবমিট করি, তখন যে তারা আমাকে হচ্ছে ফাইনালিস্ট হিসেবে আর কি নির্বাচিত করে, এই একটা বড় আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য আরো অনেক বড় বড় অপরচুনিটিস ক্রিয়েট করে দেয়। পরবর্তীতে আমি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের চিলড্রেন অ্যান্ড ইউথ গ্রুপ মেম্বার হিসেবে জাতিসংঘের একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পাই। এছাড়া বিভিন্ন লিডারশিপ, যেমন অ্যাসপায়ার ইনস্টিটিউট, এই কথাটা আপনারা হয়তো সবাই হচ্ছে পরিচিত অ্যাসপায়ার ইনস্টিটিউটের সাথে। তো আমি একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। যারা আপনাদের ইসিএ স্ট্রং করতে চান, তারা হচ্ছে অ্যাসপায়ার ইনস্টিটিউটের অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম 2026 কট 3 মেবি অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। তো আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এখানে গেলে আপনি লিডারশিপ জিনিসটা বা কমিউনিকেশন স্কিল বিভিন্ন ধরনের, মানে আপনার যেগুলো লাগবে আর কি ইসি এর জন্য, আপনি হিউজ পরিমাণ অপরচুনিটিস ক্রিয়েট করতে পারবেন। এবং হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আপনার বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিস গুলো, যেমন আইভি লীগ, ইউএস বা ইউকে বা ইউরোপের যে দেশগুলো আছে, শুধু মুখস্থ করা ছাত্র তারা চায় না। তারা দেখবে আপনার পটেনশিয়াল, ডেডিকেশন, আপনার অ্যাক্টিভিটি, আপনার হচ্ছে ভলেন্টিয়ারি বা আপনার স্বেচ্ছাসেবকমূলক কাজ, তারা এরকম দেখবে। আপনাকে শুধু জিপিএ বা সিজিপিএ দিয়ে তারা আপনাকে হচ্ছে নিবে না, প্লাস হচ্ছে জাজও করবে না এটা দিয়ে। আর স্কলারশিপ
আপনি যদি ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়তে যেতে চান, তো হচ্ছে আপনাকে তারা দেখবে পড়ালেখার বাইরে আপনার লিডারশিপে আপনি কতটা দক্ষ, একজন আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে কিনা। আর আপনি লিডারশিপ ব্যাকগ্রাউন্ড থাকলে স্কলারশিপ পাওয়ার চান্সেস 90% বেড়ে যায়। কারণ আমি এসএসসি ক্যান্ডিডেট, বাট স্টিল আমার হচ্ছে মালয়েশিয়ার 2টা ইউনিভার্সিটি থেকে 30% স্কলারশিপ অফার লেটার আমি পেয়েছি, জাস্ট বিকজ অফ মাই ইসিএ। ওকে, তো That is a আনফরচুনেটলি আমি huge achievement. Huge achievement. থ্যাংক ইউ, Huge বাট achievement. আনফরচুনেটলি আমি ওটাতে যাইতে পারি নাই। আমার জানুয়ারির এই বছরের জানুয়ারির 5 তারিখে আর কি ইনটেক ছিল। তো আরেকটা জিনিস হচ্ছে, যারা বাইরের দেশে পড়তে যেতে চান তাদের জন্য এসওপি বা রেকমেন্ডেশন লেটার বাইরে অ্যাপ্লাই করার সময় একটা জিনিস, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয়। যার কোনো ইসিএ নেই সে কিন্তু শুধু লিখতে পারবে আমি ক্লাসে ভালো রেজাল্ট করেছি। হ্যাঁ, আর যার অভিজ্ঞতা আছে সে লিখতে পারবে যে সে কিভাবে সমাজে পরিবর্তনের ভূমিকা এনেছে, কাজ করেছে। প্রফেসররা, বাইরে দেশের ইউনিভার্সিটির প্রফেসররা এই জিনিসটাই দেখে, যে বাস্তব গল্পগুলো পছন্দ করে। একজন স্টুডেন্টের লাইফে যে বাস্তব গল্প, তার যে স্ট্রাগেল, এইটাই। আর হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কিং। অনেকেই মনে করে যে আন্তর্জাতিক কোনো সংগঠনে যেতে গেলে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে, আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, বাট ইটস আ টোটালি রং আইডিয়া। আপনার হচ্ছে কি বলে, আন্তর্জাতিক সংস্থায় কাজ করার কারণে আপনার হচ্ছে লাইক বিশ্বজুড়ে বড় বড় যে মেন্টরদের সাথে চেনা জানা হয়, তাদের স্টোরি থেকে জানতে পারি তারা যখন শুরু করেছিল তাদের কোনো ডিগ্রি ছিল না, তারা জাস্ট ইন্ডিভিজুয়াল তাদের ইনার স্ট্রেংথকে নিয়ে শুরু করেছিল। তো আপনি যখন কাজ করবেন এই আপনি তো একবারে ওখানে মানে ইউনাইটেড নেশন তো আপনি একবারে যেতে পারবেন না, তাই না? আপনাকে ধাপে ধাপে পৌঁছাতে হবে। আপনার লোকালে কাজ করতে হবে, দেন ন্যাশনাল কাজ করতে হবে, তারপরে আপনি হচ্ছে ইউনাইটেড নেশন বা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালে যেতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে কাজ করবেন, আপনার যে মেন্টরদের সাথে বা প্যানেলিস্টদের সাথে আপনার পরিচিত হবে। আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অপরচুনিটিস আছে, যেটা আপনাকে আপনার ভবিষ্যতে বাইরের দেশে পড়ালেখায় অনেক হেল্প করবে। সেটা হচ্ছে তাদের একটা রেকমেন্ডেশন লেটার আপনার একটা পুরো ক্যারিয়ার বদলে দিতে পারে। তো আমরা যারা হচ্ছে আমাদের ভলেন্টারিতে আসি, তখন কিন্তু আমি যখন আসি আর কি, আমার তখন মাথায় ছিল না যে আমাকে হায়ার স্টাডিজ এর জন্য, আমার তখন ছিল যে আমার আশেপাশের অবস্থান পরিবর্তন করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে মানে ইন্ডিভিজুয়াল আর কি আসি। আরেকটা বিষয়, আমি যখন আমার স্কুল বা কলেজে আমার ক্লাসমেটদেরকে, টিচারদেরকে এই বিষয়ে জানাই, তারা আমাকে খুবই ডিমোটিভেট করছে যে পড়ালেখার বাইরে যে তার একটা জগৎ আছে, সেটাতেই মানে আমাকে কোনো হেল্পও করে নাই, কোনো কিছুই করে নাই। তো জাস্ট আমি সুযোগের অপেক্ষা করি নাই, আমাকে নিজে নিজে করতে হবে। আরেকটা আমি বলবো আমার জুনিয়র সিনিয়র যারাই আছেন, আপনারা হচ্ছে অপরচুনিটিস নেটওয়ার্ক এইগুলোর দিকে একটু নজর রাখবেন। কারণ এখন আমরা হচ্ছে আমাদের কি বলে ইন্টারনেটের যুগ, আমরা ফেসবুক ইউজ করি, ইনস্টা ইউজ করি এবং লিঙ্কডইন ইউজ করি। আর বিশেষ করে যারা হচ্ছে ইসিএ করতে চায় বা ক্যারিয়ার ভালো করতে চায়, তারা কাইন্ডলি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, প্রোফাইল, একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করবেন। কারণ লিঙ্কডইনেও কিন্তু হিউজ পরিমাণ অপরচুনিটিস, আপনাকে জাস্ট ধরতে হবে অপরচুনিটিসটা। বাট আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজের প্যাশনকে চিনতে হবে। আপনি মনে করলেন যে আপনি সবই করবেন, জলবায়ু নিয়েও কাজ করবেন, মেন্টাল হেলথ নিয়েও কাজ করবেন, আবার এইটা নিয়েও কাজ করবেন, ওইটা নিয়েও কাজ করবেন। এসডিজিএস এর কিন্তু 17টা গোলস আছে, আপনি কিন্তু একসাথে 17টা নিয়ে কাজ করতে পারবেন না। প্রথমে আপনাকে আপনার হচ্ছে প্যাশন চিনতে হবে। প্রথমে আপনি জলবায়ু নিয়ে কাজ শুরু করেন, তারপরে আস্তে আস্তে আপনি পলিসি মেকিং এ যান। আর আরেকটা হচ্ছে, পারফেক্ট সময় বা পারফেক্ট টিমের জন্য অপেক্ষা করবেন না কখনোই। এটা আমি আমার জুনিয়র সিনিয়র ব্যাচমেট যারাই আছে আমি সবাইকে এটা বলতে চাই যে পারফেক্ট সময় বা পারফেক্ট টাইমিং কখনোই আসবে না আপনার জন্য। আর অপেক্ষা আপনি করবেন ঠিক আছে, বাট অপেক্ষায় থেকে যাবে, সেই সঠিক সময়টা আপনার জন্য আসবে না। তাই আমি বলি আমার মতো ইন্ডিভিজুয়ালি শুরু করেন, কারোর অপেক্ষায় না থেকে, ঠিক আছে? তো আর প্যাশন খুঁজুন, বিতর্ক, পরিবেশ, এআই, রাইটিং, যে কোনো একটা বা দুইটা ফিল্ড আপনি বেছে নিবেন। একসাথে আপনি সবকিছু পারবেন না, তখন আরো এলোমেলো হয়ে যাবে, আপনি আরো ডিমোটিভেশন হয়ে যাবেন যে আমি তো সবকিছু নিয়ে করতে চাই বাট কিছুই হইতেছে না। আর পড়ালেখা, এটা তো মানে একাডেমিক পড়ালেখা, এটা আপনাকে রাখতেই হবে পাশে। এইটা রেখে তারপরে আপনি সময়তে যেটা পারেন করেন, সমস্যা নেই, বাট কিছু একটা করেন, কিছু একটা এক্সপিরিয়েন্স বা
আপনার কোনো একটা এক্সপেরিয়েন্স যখন আপনি সিভিতে যোগ করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা স্ট্রেংথ কাজ করছে যে না আমার একটা নতুন অ্যাচিভমেন্ট হয়েছে, এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করবেন। আমরা অনেকেই আসি ঘন্টার পর ঘন্টা রিলস দেখি চলে যাই, আবার বলে আমার পড়ালেখা হইতেছে না, এটা হইতেছে না, ওইটা হইতেছে না। বাট সোশ্যাল মিডিয়াটাকে আপনি যেভাবে ব্যবহার করবেন, ভালোর জন্য ব্যবহার করলে ভালো, খারাপের জন্য ব্যবহার করলে খারাপ। এটা আপনার নিজের কাছে। আপনি যদি মনে করেন যে না আমি আমার সোশ্যাল মিডিয়াটা অপরচুনিটিস গেইন করার কাজে লাগাবো বা সুযোগ নিব, কারণ এখন হিউজ পরিমাণ সার্কুলার আসে তরুণদের জন্য। আপনাকে জাস্ট একটু মানে পটেনশিয়াল হইতে হবে, নজর রাখতে হবে, সঠিকটা খুঁজে নিতে হবে। আপনি যে ফেসবুকে আসলেন ঘন্টার পর ঘন্টা রিলস ক্লিক করলেন, দেখলেন, চলে গেলেন, তখন কিন্তু আপনি সুযোগটা পাবেন না ওইভাবে। আপনার টাইমও যাবে, পড়ালেখাও যাবে, ইসিএসও হবে না, সময় চলে যাবে। তো আরেকটা ওকে, জিনিস সো হচ্ছে, ওকে ভাইয়া, হ্যাঁ, আমরা আস্তে আস্তে আসবো ওই জিনিসগুলোতে। আচ্ছা, ওকে। আপনি তো বললেন যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর যে জার্নিটা এবং অ্যাচিভমেন্ট অনেকগুলো, আপনার অনেকগুলো অ্যাচিভমেন্ট, এগুলো সারাদিন বললেও শেষ হবে না আসলে। আচ্ছা, এখন আপনি একটা কথা বললেন মাঝখানে, আরেকটা আমি অডিয়েন্সদের জন্য বলে রাখি, যারা হচ্ছে আমাদের এই লাইভটা দেখছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, আপনারা কোশ্চেন্স গুলো ডিরেক্টলি আমাদের হচ্ছে লাইভের কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে বলতে পারেন। আমরা হচ্ছে আপনাদের ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদেরকে সুন্দরভাবে একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আপনি যে বললেন যে হচ্ছে উষা, যে টিচারদের সাথে শেয়ার করেছেন বা আপনার যারা মানে এই অপরচুনিটি গুলো নিয়ে কাজ করার জন্য, মানে টিচাররা কেন হেল্প করেনি, মানে এইটা কেন বলছে? এবং বাংলাদেশে আপনি অনেকেই বলে, অনেকে না, সব ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি অ্যারাউন্ড আই থিঙ্ক 70-80% স্কুল এবং কলেজে দেখা যায় যে মানে সিটি ছাড়া কি, সিটির বাইরে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতে হচ্ছে অনেক সময় বলা হয় যে একাডেমিক মানে একাডেমিক যে প্রেশারটা, এটা অনেক সময় হচ্ছে বেড়ে যায় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করলে। পাশাপাশি হচ্ছে রেজাল্ট আমাদের খুবই বাজে হয়। তো এই জন্য হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করে না। তো এটার আসলে কারণটা কি? আপনার কি পয়েন্ট অফ ভিউ, যে আপনার কাছে কি মনে হয় যে কেন এই বাধাগুলা টিচারদের কাছ থেকে বা গার্জিয়ানদের কাছ থেকে আসে? আচ্ছা, আমার মনে হয় কারণ হচ্ছে আমাদের টিচাররা বা প্যারেন্টসরা তাদের যে হচ্ছে চাইল্ডহুড, তাদের যে স্কুল কলেজ, অধিকাংশ ক্ষেত্রে তারাও কিন্তু মানে এই যে অপরচুনিটিস গুলো আছে, এগুলো যে পড়ালেখার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ, এইগুলো আসলে তারাও ওইভাবে ধারণা করতে পারে না বা বুঝতে পারে না। আর প্যারেন্টসরা বা টিচাররা মনে করে যে আমার স্টুডেন্ট বা আমার বাচ্চা যতটুকু সময় সে ব্যয় করুক পড়ালেখার ভিতরে ব্যয় করুক, বাইরের কোনো কিছু বা বাইরের কোনো আর্ট নলেজ তার প্রয়োজন নাই। আমি এরকমও দেখেছি যে হচ্ছে আমি আমার কথাই বলি, আমি বই পড়তে আমার খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই। বাট বই পড়াটা, একাডেমিক বই আমাকে সবসময় বলা হয়েছে যে আগে একাডেমিক বইটা পড়ে শেষ করো, দেন দেন হচ্ছে তোমার যদি টাইম থাকে বা বড় হয় তুমি ওই বইগুলো পড়ো, তখন কেউ কিছু হচ্ছে করবে না। বাট এটা আসলে আমার খুবই কি বলবো, একটা সাফোকেট ফিল হইতো যে আমার বই পড়তে ভালো লাগে। বাট এরকম না যে আমি একাডেমিক বই না পড়ে বই পড়ছি বা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করছি। আমি কিন্তু ছোটবেলা থেকেই, আমি যখন হচ্ছে ক্লাস 2 তে পড়ি তখন থেকে কিন্তু আমি লেখালেখি করি। তখন আমার বয়স কত হবে, মেবি 7 or 8। সেই সময় থেকে হ্যাঁ, আমি আমি আপনার কবিতা লিখি, লেখালেখি গল্প লিখি। তো আপনার লেখালেখি লেখালেখিগুলো মাঝে মাঝে দেখি আমি। জি জি। আপনার লেখালেখিগুলো আমি মাঝে মাঝে দেখি আপনার লিঙ্কডইনে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো লেখালেখির বিষয়টা হচ্ছে আমার প্রথম যে ইসিএ, ওইটা বলতে পারেন লেখালেখি। তো ওইটার মাধ্যমে আর কি। বাট আমি ওগুলো লিখতাম লুকাই লুকাই, কারণ ছোটবেলা থেকে হিউজ পরিমাণ স্টাডি প্রেশার ছিল। আরেকটা বিষয় হচ্ছে তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে ফার্স্ট হইতে হবে। এটা মানে বাংলাদেশের অধিকাংশ, আমি বলবো 99% প্যারেন্টস, টিচার, এরকম সবারই এরকম একটা ওভারঅল এক্সপেকটেশন থাকে তাদের চাইল্ড বা স্টুডেন্টের উপর। এটা যে কি পরিমাণ স্ট্রেস দেয় একটা বাচ্চাকে। তো আমি যদি আমার কথাই বলি, আমার 2 বছর গ্যাপ গেছে মাঝে, আমি বলছিলাম। তো আমার পড়ালেখা নিয়ে মাঝে এত পরিমাণ আমি সিক হয়ে যাই ওটার স্ট্রেস টেনশনে আর কি, যে আমি এক্সাম দিতে গেলেই অসুস্থ হয়ে যাই। আমি সবকিছুই পড়ছি, সবকিছুই পারছি, বাট স্টিল এক্সাম দিতে গেলে আমি অসুস্থ হয়ে যাই। জাস্ট বিকজ শুধু একাডেমিক পড়াশোনার
মানে টেনশনের কারণে আমি পড়লেও পারি না, না পড়লেও পারি না, এরকম একটা বিষয়। তো যখন থেকে আমি আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা বাইরের ওদের সাথে কাজ করতে শুরু করলাম, তখন থেকে আমার মেন্টাল হেলথটা স্টেবল হইতে শুরু করলো। আমার যে হচ্ছে লাইক কি বলবো, আমার যেটা করতে ভালো লাগে আর কি, পড়ালেখার পাশাপাশি আমার গান করতে ভালো লাগতো, গান লিখতাম, কবিতা আবৃত্তি, হাবিজাবি, মানে ইটিসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, মানে আমার আপনার ওটা কি খুবই মনে ভালো হয় লাগতো যে পড়ালেখার বাইরে। আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো করার ফলে আপনার কি রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়েছে? আমার রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়ে নাই, বাট হচ্ছে আহ, আমি তো মানে মূলত এই 2 বছরে আর কি, সরি 23 সাল থেকে আর কি, 23 সাল থেকে ইন্টারন্যাশনালি কাজ করছি। তো আমি 2022 এসএসসি ব্যাচ। তো আমি সায়েন্স স্টুডেন্ট। আমার কোনো ইফেক্ট পড়ে নাই পড়ালেখার উপর, বাট হচ্ছে পড়ালেখার প্রেসারে আমি সিক হয়েছি অনেকবার। বাট আমার যে ইসিএ এগুলো আমাকে হেল্প করছে এটা থেকে বের হয়ে আসতে। তো ট্রু। আরেকটা জিনিস হচ্ছে পড়ালেখার বাইরে আমরা নিজেদেরকেও সময় দিই না, যেটা তো আমাদের যে হচ্ছে মানুষের সাথে মেশা, কথা বলা, এগুলো আসলে হয় না। তো আমার একটা আছে, সেটা হচ্ছে আমার নিজের একটা যে লেটস টক, লেটস হেল্প টুগেদার। কারণ মানে একাডেমিক প্রেসারে আপনি এত মানে প্রেসার হয় আপনার, যে আমি তো এখন স্টুডেন্ট, স্টিল স্টুডেন্ট, আমার সামনে এসএসসি পরীক্ষা, তারপরেও বলবো একাডেমিকের পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু গবেষণা এসেছে যারা শুধু পড়াশোনা করে আর যারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি চালিয়ে যায়, শেষ পর্যন্ত তারাই কিন্তু হচ্ছে তাদের গন্তব্য বা প্যাশনটা কিছু একটা করতে পারে লাইফে। তো এরকম আমি রিসেন্টলি কিছু রিসার্চ করছি মেন্টাল হেলথ নিয়ে। তো আশা করছি আরো চমৎকার চমৎকার কিছু তথ্য পাবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ডেফিনেটলি, ডেফিনেটলি। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের গ্রামের যে স্কুলের টিচার, স্কুল কলেজের টিচাররা, হুম। এনারা হচ্ছে মানে চাই একটা স্টুডেন্ট যখন ভালো করে তার উপরে তার সব এক্সপেকটেশন যে আমার স্টুডেন্ট এটা তারে A+ পাইতেই হবে, গোল্ডেন পাইতেই হবে। এখন ওই সময়টা সে যদি ইসিএ তে দেয় তাহলে তো সে পড়বে না, তখন তো আমার স্কুল কলেজের বদনাম হবে, তাই না? এরকম একটা ধারণা, বা যেটা ভুল ধারণা আমি বলি। কারণ আমি যখন আমার স্কুল কলেজে বললাম, স্টুডেন্ট মানে আমার ক্লাসমেট যাদের, তারাও তাদের যে রিয়াকশন ছিল তখন ওইটা দেখে আমি আরো অবাক হয়েছি যে, বাট স্টিল তারা কিন্তু পড়াশোনায় যে হিউজ পরিমাণ ভালো বা রেজাল্ট ভালো করে এরকম কিন্তু না। বাট স্টিল তারা বলে যে আমার পড়ালেখায় ক্ষতি হবে, এটা করবো না, এটা করবো না। হ্যাঁ ঠিক আছে, আর টিচাররা তো ডিমোটিভেশন মানে ডিমোটিভেট করছেই যে এখন তোমার পড়ালেখার বয়স, তুমি পড়ালেখা করো, তোমার এইসব ঝামেলায় যাওয়ার এখন কি দরকার তারা নেই। সাপোর্ট করছে? এখন তো আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে তারা স্টিল জানার। আমি আমার কলেজে যে হচ্ছে সাপোর্ট পেয়েছি কিছুটা, মানে পুরোটা বলবো না, লাইক 5 or 6%, বাট আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করছে। টু বি ডেফিনেটলি অনেস্ট, আপনাকে আমার সাপোর্ট করা প্যারেন্টস উচিত অ্যাকচুয়ালি। আমার আপনি প্যারেন্টস আমাকে খুবই সাপোর্ট করছে এগুলোতে। কারণ হচ্ছে যখন একজন একটা প্যারেন্টস দেখে যে তার বাচ্চা একাডেমিক প্রেসারে অসুস্থ হয়ে পড়ছে, তো এখন একটা স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়লে তার এগুলো যাবে ওগুলো যাবে না, সে এক্সামে ভালো করতে পারবে না, তার যে লাইফটা ফিজিক্যাল আর মেন্টাল হেলথ কোনোটাই ঠিক থাকবে না। তো এখন আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট করে, সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। কারণ আমি যে এখন যে সময়টা হচ্ছে কথা বলছি, এখন কিন্তু আমার সামনে যেহেতু এক্সাম, পড়ার বই নিয়ে বসার ছিল। বাট পড়ালেখাটা ভাইয়া আসলে জিনিসটা হচ্ছে আমি যতটুকু পড়ি মন দিয়ে পড়ার চেষ্টা করি, আর তখন আমি ডানে বাঁয়ে খেয়াল রাখি না। আমি যখন পড়বো তখন আমার পড়াটা এক সাইডে, আমি যখন আমার ইসিএ করব সেটা এক সাইডে। তো ব্যালেন্স করে আর কি, ব্যালেন্স করে চলতে পারলে আপনি দুই দিকে ব্যালেন্স করতে পারবেন। আর স্ট্রেস জিনিসটা খুব খারাপ। এখন কি স্টুডেন্টদের হিউজ পরিমাণ প্রবলেম, তারা স্ট্রেস নাই। তো এই স্ট্রেসটা নেওয়াটা কমাইতে হবে। আপনার বেশি সিএ দরকার নাই, আপনি টুকটাক কাজ করেন, স্কুলের কোনো ক্লাবে জয়েন করেন, কোনো লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কোনো কন্টেন্ট লেখেন, বাট স্টিল পড়ালেখাটা পাশের সাথে রেখে, কারণ এটা ছাড়া আপনি আগাইতে পারবেন না। আপনি আপনার ইসিএটাও যেমন গুরুত্বপূর্ণ হায়ার স্টাডিজের জন্য, আপনার একাডেমিক পড়ালেখাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই আর কি। ডেফিনেটলি। ওকে। সো আমাদের জানার ইচ্ছা ছিল যে হচ্ছে যে এই যে আপনি এতগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন, এত এত টপিক নিয়ে কাজ করেছেন। সো আপনি যখন স্টার্ট করেছেন, আপনি বলেছেন ক্লাস 9-এ যখন আপনি ফার্স্ট হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোর সাথে ইনভলভ হচ্ছিলেন। সো এখন পর্যন্ত, এখন 2026, লম্বা একটা সময়, প্রায় অ্যারাউন্ড 5 বছর। হ্যাঁ?
সো এই সময়টায় আপনার কি মনে হয় আপনার হচ্ছে নিজের কতটুকু ইমপ্রুভ হয়েছে এবং আপনার নিজের কতটুকু দক্ষতা বেড়েছে এবং আপনি কি আপনার কি মনে হয় যে আপনার সহপাঠী যারা আছে যারা আপনার সাথে কলেজে পড়াশোনা করে বা আপনার বয়সী যে মানুষজন আছে তারা আপনার মতো অতটুকু নলেজ রাখে জানার মতো বা কিছু? সো এই ডিফারেন্সটা যদি একটু বলেন। আমি যেহেতু গ্রামে স্কুল কলেজে পড়ালেখা করেছি, মানে এখানে আমার গ্রামে এখনো অতটা ইসিএনএ হয় নাই। তো ওইখানে হচ্ছে তারা, আমি দেখেছি, আমি যখন তাদেরকে বলেছি দে আর আস্কিং এটা কি পেইড নাকি নন পেইড। যখন আমি ভলেন্টিয়ার হওয়ার কথা বলেছি, কারণ আমি হচ্ছে 23 সালে 2টা প্রজেক্ট করছিলাম, একটা প্রাইমারি স্কুলে, একটা গার্লস স্কুলে। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা হচ্ছে নারী দিবসে নারীদেরকে ইয়ুথ লাইক কি বলে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। তখন দে আস্কিং মি এটা কি পেইড নাকি নন পেইড। তো আমার তো তখন মানে আমার নিজের পকেট মানি দিয়ে আমি এগুলো অ্যারেঞ্জ করছি। স্কুল কলেজে যে স্কুলে যে পারমিশন নেওয়া করা, গেস্টদেরকে ইনভাইট করা, প্লাস হচ্ছে আমি কিছু অ্যাক্টিভিটিস রাখছিলাম বাচ্চাদের জন্য যে কম্পিটিশন টাইপের। সবকিছু হিউজ একটা মানে 2 ডেজ ছিল। একটা হচ্ছে 8ই মার্চ ছিল, আর একটা হচ্ছে ফেব্রুয়ারির 23 or 24 এরকম। তো আমি যে জিনিসটা হচ্ছে পেয়েছি, আমার ভেতরে অনেক আনন্দ একটা ফিল করছি যখন বাচ্চারা এখন আমাকে যখন তারা দেখে, বলে এই আপনি উষা আপু না, আমাদের স্কুলে ইভেন্টটা করছিলেন, আপনি আবার আসবেন আমাদের স্কুলে। হ্যাঁ, বাচ্চারা যখন এরকম বলে আমার মানে খুবই শান্তি লাগে। বিষয়টা হচ্ছে তারা জলবায়ু নিয়ে যে আমাদের হচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে এখনো ওইভাবে হচ্ছে জলবায়ু সচেতনতা বা লাইক অ্যাওয়ারনেস নিয়ে কোনো রকম হয় না। তো ওইটাই আর কি আমার গ্রামের আমার প্রাইমারি স্কুলেই আমি ওইটাতে পড়ালেখা করেছি 2 বছর, ক্লাস 4-5 পড়েছি ওটাতে। আর যখন হচ্ছে বাচ্চাদেরকে আপনি গিফট দিবেন বা কিছু নেই ইন্সপায়ার করবেন, তারা অনেক মানে উৎসাহ ফিল করবে যে এরকম করতেছে একটা, মানে কি বলে, তারা এক্সাইটেড হবে। এরকম কম্পিটিশন তো আমরা আগে করি নাই, বা এই টপিকটা নিয়ে আমরা ওইভাবে জানি না, বইয়ে পড়ি নাই। আর নারী দিবসের যেটা, ওইটাই হচ্ছে আমি মোট ওভারঅল 2টা ইভেন্ট মিলে 300 স্টুডেন্ট একাই হচ্ছে হ্যান্ডেল করছি আমার প্রজেক্টে। তো এটা এই এক্সপিরিয়েন্সটা আমার আমার স্টিল অনেক হেল্প করে, এবং আমি বিশ্বাস করি এটা ভবিষ্যতেও হচ্ছে হেল্প করবে। কারণ আমি যে এখন যেভাবে আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু এরকম ভাবে কথা বলতে পারতাম না। আমার কথা হচ্ছে অনেক বেঁধে বেঁধে যাইতো। আমি কথা বলতে বলতে কথা ফ্লো হারাই ফেলতাম, বা মানে একটু প্রবলেম হইতো আর কি। বাট আমার এই কমিউনিকেশন স্কিলটা আমার একটা, আপনি যখন একটা ইভেন্ট করবেন আপনার কিন্তু সারাদিনই কথা বলা লাগবে টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে, আপনার ভলেন্টিয়ারদের সাথে। তো চর্চা করতে করতে আর কি কিছুটা আয়ত্তে আসছে, এখনো আয়ত্তে আসেন। তো এই যে এই সফট স্কিলটা আমার গেইন হয়েছে, এটা কিন্তু আমার লাইফ লং একটা লেসন থাকবে, লাইফ লং এটা আমার কাজে লাগবে। এই এক্স্যাক্টলি, কজ আপনি তো হচ্ছে আসলে এই জিনিসটা স্কুল কলেজ থেকে আসলে শিখতে পারবেন না, কজ এটা শিখতে শেখাও পারি না। পসিবল না। এইগুলো হচ্ছে আপনাকে নিজে পসিবল নিজে শিখতে হবে, রাইট? কিছু কিছু জিনিস আছে, সবকিছু আপনার স্কুল কলেজ বা স্কুল ইউনিভার্সিটি কলেজে লাইফ থেকে শেখাবে না। শেখাবে না। টু বি এবং অনেস্ট, আমার স্কুল কলেজে আমি হচ্ছে কোনো আউট নলেজ বা কিছুই শিখি নাই ধরতে গেলে। পড়ালেখার বাইরে লাস্টে তো আমার এত এক্সহস্টেড লাগতো যে সেটা বলার বাহিরে। আমি যখন বাইরে বের হইলাম, মানুষের সাথে মিশলাম, কথা বললাম, চললাম, তখন আর কি আস্তে আস্তে আমার যে হচ্ছে জেনারেল নলেজটাও একটু বিল্ড হইলো। তারপর হচ্ছে ওভারঅল আমি বলবো যে আমাদের সফট স্কিল গুলা এগুলো কিন্তু হচ্ছে আমার ইসিএতে আসার পর বিল্ড হয়েছে। তার আগে কিন্তু এতটা ছিল না আমার। তো আপনি যখন হচ্ছে নেতৃত্ব দিবেন কোনো একটা কাজে বা লিডারশিপ নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই মানুষের সাথে মিশতে হবে। না হলে আপনি আপনি যে কথা বলার যে আপনার যে ধরনটা আসবে বা আসবে, ওইগুলো ইন্ডিভিজুয়াল স্কুল কলেজে কখনোই পসিবল না। টিচাররা আপনাকে শিখাইবে না ওইভাবে। তারা তারা নিজেরাই অনেক সময় হচ্ছে মানে কি বলে স্টুডেন্টের প্রতি যে আচরণগুলো করে, আমি এরকম হচ্ছে দেখছি যে আমাদের স্কুল কলেজে হয়তো কি যারা হচ্ছে লাইক ফার্স্ট বেঞ্চার, যারা মানে পড়ালেখায় মোটামুটি 1 থেকে 10-এর ভেতরে রোল, আপনার ক্লাসে 195 জন স্টুডেন্ট বা 120 জন দে ডাজেন্ট মানে কেয়ার। হ্যাঁ, দে ডাজেন্ট কেয়ার। তারা ওই 10 জনকে নিয়েই থাকতো। তো আমি আরেকটা করছিলাম যে প্রতিবাদ করার মতো। কারণ আমরা যে 10 জন আছি ফার্স্ট বেঞ্চার, তো এরকম স্কুলে দেখতাম আমাদের 10 জনকেই হচ্ছে মোটামুটি ওভারঅল দিতেছে, বা 10 জন বা 5 জন। বাকি স্টুডেন্টদেরকে তারা কোনো করে না। তো আমি আমি আমার চেষ্টা করছি আমার মানে ক্লাসমেটদেরকে ওই অনেক 10 জন কি প্রপার ফ্যাসিলিটিস পাচ্ছে, প্রপার কেয়ারটা পাচ্ছে, তাই তো? বাকিরা পাচ্ছে না।
স্কুলে হচ্ছে লাইক স্কুলে আমি বলবো আমি কিছুই কোনো হেল্পও পাইনি, কিছুও পাইনি, শুধু হচ্ছে মানে ডিমোটিভেশন এটাই পাইছি। তো আর আমি সবসময় চেষ্টা করতাম আমার ক্লাসমেট জুনিয়রদের ওদেরকে হচ্ছে এই বিষয়ে জানানো যে ভলেন্টিয়ারি বা একাডেমিক লাইফের বাইরেও একটা মানে জগৎ আছে এটাতে আনার। বাট আমি আমি এখানে ব্যর্থ, কারণ আমি কাউকেই ওইভাবে ইন্সপায়ার করতে পারিনি। বাট আরেকটা আমার যেটা হচ্ছে আনন্দের বিষয়, 25 সালে হচ্ছে আমি জেনারেশন গ্লোবালের আইবি এক্সপার্ট অ্যাডভাইজার ছিলাম। তো আমি যখন, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন ভিত্তিক কাজ ছিল, অ্যারাউন্ড 90,000 স্টুডেন্ট ইম্প্যাক্ট পাইছে। তো ওইটার যে হচ্ছে সিইও আর ডাইরেক্টর জেনারেশন গ্লোবাল ইন্টারন্যাশনাল ব্যাকওয়ার্ড, আপনারা মেবি নাম শুনেছেন, ওখান থেকে আমাকে অ্যাকনলেজমেন্ট লেটার পাঠানো হয় এবং জানানো হয়, সামিয়া ইসলাম উষা, আপনার যে কাজ, আপনার যে হচ্ছে অংশগ্রহণ, সেটা ওভারঅল আমাদের 90,000 স্টুডেন্টের উপর ইফেক্ট ফেলেছে। এটা আমার জন্য হিউজ পরিমাণ ছিল, যেখানে আমি ইন পার্সন খুব কম মানুষের উপর ইফেক্ট ফেলতে পেরেছি। আমার স্কুলেই আমি পারি নাই, কলেজেই পারি নাই। তো সেখানে ওয়ার্ল্ড আসলে ওয়াইড যে আমার 90,000 কাছে স্টুডেন্ট। মানে আমার কাছে মনে হয় যে এখানে ওনারা আসলে এটার ইম্পর্টেন্সটা আসলে বুঝতে পারে না বা জানে না যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইয়েস। গুলো করলে আসলে কি হবে আমরা আসলে এগুলোর বেনিফিট নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল এখন আমাকে এটা বলেন যে যে আপনি এত বছর নিয়ে যে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে কাজ করছেন বা বাংলাদেশেও কিছু আপনার লোকাল প্রজেক্টে কাজ করেছেন এবং ন্যাশনাল কিছু প্রজেক্টে কাজ করেছেন, এতে আপনার হচ্ছে যে নলেজের কতটুকু ইমপ্রুভ হয়েছে এবং কি মনে হয় যে আপনার কি একটা আহ, মানে মোটামুটি একটা ভালো নলেজ হয়েছে এই টপিক গুলোর উপর এবং কেন আপনি অন্যদের চেয়ে ডিফারেন্ট এখন কি মনে হয় আপনার বয়সের আচ্ছা। তুলনায়? নট অনলি আপনার আমি বয়সের তুলনায় আমার মনে হয় যে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে অনেক বেশি অ্যাডভান্স আছেন এখন পর্যন্ত। আচ্ছা, আমার আমার প্রথম যেই হচ্ছে স্টেটমেন্টটা আমি দিব যে আমি সুযোগের অপেক্ষায় থেমে থাকিনি, বা কবে আমার বয়স বাড়বে, আমি স্কুল কলেজের গন্ডি পার হব, দেন দেন আমি কিছু করব, আমি এরকম কিছুই করি নাই। কারণ আমি হচ্ছে বাইরের দেশে, আমি যেহেতু হচ্ছে মোটামুটি টুকটাক রিসার্চ করি বা রিসার্চ পেপার পড়া টড়া হয়, তো দেখছি বাইরের দেশের স্টুডেন্টরা ওরা অনেক ক্যাপাবল আমাদের থেকে। তারা শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকে না। এই যে আমি হচ্ছি চায়নার কথাই বলি বা চীনের কথাই বলি, ওদের বাচ্চারা যেখানে এখন হচ্ছে ড্রোন বানাইতেছে, এয়ারপ্লেন বানাইতেছে বা অ্যাস্ট্রোনট বানাইতেছে হইতেছে, আমাদের আমাদের দেশের স্টুডেন্ট গুলা করতেছে কি, তারা তারা তাদের মূল্যবান সময়টা, স্টুডেন্টের লাইফের কিন্তু প্রতিটা সময় মূল্যবান। এখন আপনাকে দেখতে হবে আপনি এটা কোথায় ব্যয় করছেন। তো বেশিরভাগ আমি যেটা দেখি যে আমাদের দেশের যে হচ্ছে বাচ্চারা আছে, তাদের হাতে তো এখন মানে ওইভাবে সোশ্যাল মিডিয়াটা যাওয়ার কথা না। হ্যাঁ, তো তারা এটাকে মিসইউজ ডিসইউজ করতেছে। ভালো কিছু তো করেই না। আমি, অনেকে হচ্ছে ডিসঅ্যাগ্রি হবে, আমার সাথে ডিসঅ্যাগ্রি করবে। বাট আপনি জাপান দেখেন, চায়না দেখেন বা অন্য কোনো দেশ দেখেন, ওদের যে বাচ্চারা ওরা হচ্ছে লাইক ছোট্টবেলা থেকে ওরা ট্রেন হচ্ছে। ওরা কত ক্যাপেবল, ওদের হচ্ছে স্কিল কত হাই। আমাদের বাংলাদেশে আপনি ওরকম পাবেন না। আর এখন তো আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে বোকা বানায় রাখা হয়। মানে এ প্লাস পাইছো, দেন ইউ আর এভরিথিং, তোমার সব আছে, তুমি সব জানো। বাট আপনি ভর্তি পরীক্ষাগুলোই দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে এবার কি হয়েছে, যদিও এগুলো আমার টপিকে আসে না, বলাটাও ঠিক না, স্টিল আমি বলে ফেললাম। তো হচ্ছে মূলত আমি যে আমার বাংলাদেশে কাজ খুবই কম, 4টা অথবা 5টা আমি হচ্ছে ইন পার্সন ইভেন্ট করেছি। তো সেখানে আমি যেখানে যাই সবচেয়ে জুনিয়র হচ্ছে আমি। হ্যাঁ, হয় সবাই হচ্ছে জব করে, নাইলে হচ্ছে লাইক ইউনিভার্সিটির লাস্ট ইয়ার স্টুডেন্ট কেউ মাস্টার্স করতেছে, এরকমও পাইছি যে হচ্ছে পিএইচডি হোল্ডার, তারা মানে ইন্ডাস্ট্রিয়াল জবে ঢুকে গেছে অলরেডি। তো যেখানে যাই, সামিয়া আপনি এত ছোট বয়সে এত কিছু, এই প্রশ্নটা সবাই করে, বাট আমি নিজেও আসলে ওইভাবে বুঝতে পারি না আমি এত কিছু গেইন করলাম কিভাবে। তো আমার আরেকটা জিনিস হচ্ছে, এটা আল্লাহর রহমত, টু বি অনেস্ট, আল্লাহর রহমত এবং আমার মা বাবার দোয়া সাপোর্ট। আর এই যে সবাই আছে আমার জুনিয়র সিনিয়র, সবার দোয়া ভালোবাসা। কারণ সবার সাপোর্ট না হইলে এই পর্যন্ত পৌঁছানো হয়তো আরো টাফ হইতো আমার কারণে। কারণ লাইক আমার লাইফে অনেক হচ্ছে ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডি বলতে আমি অনেক সিক ছিলাম মাঝে করে, এটা নিয়ে আমি অনেক সাফার করছি। তো আমি যখন বাসায় থাকি আমার মানে কি বলে সবসময় একটা লেজিনেস কাজ করে। বাট আমি যখন বাইরে যাই তখন আমি অনেক অ্যাক্টিভ হয়ে যাই। তো এই জিনিসটা আর কি আমার সবচেয়ে বেশি হেল্প করেছে, যে বাসায় থাকলে লেজি থাকি, বাইরে গেলে হচ্ছে আমি অনেক অ্যাক্টিভ হয়ে যাই।
আর জিনিসটা হচ্ছে বাইরে আপনি যখন মানুষের সাথে মিশবেন, কাজ করবেন, আপনি অনেক আউট নলেজ, অনেক নতুন কিছু জানতে পারবেন, তথ্য। তো এইগুলো সবসময়ই হেল্প করবে। আর যেহেতু আমি হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নিচ্ছি বর্তমানে, আমার মালয়েশিয়াতে অ্যাডমিশন হইলো, আমি আর ওইদিকে না যাওয়ারই চেষ্টা করতেছি। আমি আইভি লিগে ট্রাই করব ইনশাল্লাহ, এরকম ভাবছি। আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। এখন স্টিল তো আমাদের হাতে কিছু থাকে না। এখন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, কারণ কে কখন কোথায় পৌঁছাবে। আর আরেকটা বিষয় যে আমার যে এত ইন্টারন্যাশনালি রেকগনিশন বা হচ্ছে অ্যাচিভমেন্ট, আমি কিন্তু কোনোটাই এক্সপেক্ট করি নাই। মানে আমি এটা পাবো বলেই যে অ্যাপ্লিকেশন দিছি বা এটা, মানে ওরকম কোনো মাইন্ডসেট আমার ছিল না। আমি জাস্ট হচ্ছে আমার স্টোরিটা শেয়ার করেছি যে হ্যাঁ এভাবে কাজ করেছি এভাবে। তো আমি যখন 2020 সালে শুরু করি, আমি 2টা ক্যাম্পেইন করছিলাম একা একা। একটা হচ্ছে হাত ধোয়া ক্যাম্পেইন, আর একটা হচ্ছে মাস্ক বিতরণ ক্যাম্পেইন। তখন ফ্যামিলি থেকে কিন্তু তখন জানতো না, কারণ সেই সময় তো করোনা, সবাই আইসোলেট, একটা মানে লকডাউন চলতেছিল। তো এই 2টা করছিলাম। আমার কিছু ছবি ভিডিও টুকটাক ছিল, বাট আনফরচুনেটলি সেই ডকুমেন্টেশন গুলো 23 সালে ডিলিট হয়ে যায়। বাট আমার তখন ওরকম ছিল না ওইগুলো রাখার, কারণ তখন তো আমি জানতামও না যে আমার পরবর্তীতে আমি এরকম ইন্টারন্যাশনাল কোনো ইসে যুক্ত হব। আপনি তখন আমার ক্লাস তখন 9 এ জাস্ট পড়েন, রাইট? ক্লাস 9 এ পড়ি ওকে। আর কি। তো এই আর কি। আর আরেকটা জিনিস ভাই, আমার মানুষের হচ্ছে লাইক মানুষের মুখের হাসি দেখতে খুব ভালো লাগে। আমি যখন তাদের জন্য কিছু হয়তো আমি আমি যেহেতু স্টুডেন্ট, আমার আমার পক্ষে অত বড় লাইক হচ্ছে টাকা পয়সাতে সাহায্য করাটা পসিবল না। তারপর আমি চেষ্টা করি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আমার কথা যেন কারোর হচ্ছে ইম্প্যাক্ট, কারোর উপর ইম্প্যাক্ট ফেলে কাজে লাগে। তো এই জিনিসটা যখন মানে অনেক না, হিউজ অ্যামাউন্ট না হলেও অল্প কিছু মানুষ যে হেল্প পাইছে, এটা আমাকে অনেক শান্তি দেয়। আসলে আমার খুবই ভালো লাগে যে আমি এত ছোট একটা ক্ষুদ্র একটা মানুষ, এখনো বাইরের জগৎ অমন ভাবে দেখি নাই, কলেজের গন্ডি পার হয় নাই, বাট স্টিল যখন তারা আমার জন্য দোয়া করে, এটা আমার খুবই ভালো লাগে। এটা আমার সেলফ স্ট্রেংথ বলেন বা মেন্টাল যে পিস, এটা ক্রিয়েট করে আমার জন্য। এই আর কি। ডেফিনেটলি। ওকে, আমি আমার অডিয়েন্সদেরকে আবারও বলছি, আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে, আপনারা প্লিজ কমেন্টে জানাতে পারেন। আমরা হচ্ছে ট্রাই করবো আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার। ওকে, সো এখন উষা আমাকে বলেন যে হচ্ছে যে আপনি কি কি ধরনের অপরচুনিটি গুলো পাচ্ছেন এখন পর্যন্ত, আহ, এবং হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই যে এত এত কাজ করা, পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করা, প্রজেক্ট নিয়ে কাজ করা, রিসার্চ নিয়ে কাজ করা, এগুলো আপনাকে কিভাবে কতটুকু বেনিফিট দিবে এবং এটা কেন করা উচিত? এখন আচ্ছা। হচ্ছে বেনিফিট গুলা কি কি আমাদেরকে একটু সেটা বলেন, এবং আপনি এখন কি কি অপরচুনিটি পাচ্ছেন স্টিল এখন থেকেই, সেগুলো আমাদের সাথে ওকে, একটু শেয়ার করেন। স্টিল আমি ইতিমধ্যে ফুল ফান্ডেড কিছু হচ্ছে অপরচুনিটিস অলরেডি পেয়েছি, এর আগেও পেয়েছিলাম, বাট এখন যেটা হইতেছে আনফরচুনেটলি ওইগুলো বেশিরভাগই জুন জুলাইতে থাকতেছে। তো আমি ওটা গ্রহণ করতে পারছি না, কারণ যেহেতু আমার এক্সাম আগে, তারপরে তো স্টিল অনেক লাইক ফেলোশিপ। আমি হচ্ছে এমসিডব্লিউ গ্লোবালে একটা ফেলোশিপের জন্য শর্টলিস্টেড হয়েছিলাম। ওটা ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 38 জনকে নিছে। বাট আমাকে যখন তারা সিলেক্ট করছে, আমি যখন লিস্টটা দেখি, আমি আমি তখন খুবই অবাক হয়েছি। ভাই এখানে সবাই পিএইচডি হোল্ডার, কেউ হচ্ছে প্রফেসর, কেউ সায়েন্টিস্ট, মানে সবার মানে সবাই বয়সে অনেক বড়, প্লাস অনেক অভিজ্ঞ। তার ভিতরে আমাকে কেমনে কি হইলো। তো তারপরে শর্ট লিস্টেড হইলো, ওইটা আমার হচ্ছে ফাইনাল হয় না, কারণ ওইখানে সবাই মানে 38 জনকে নিছিল আর কি। তো এটা গেল। তো এখন হচ্ছে আমি ফেলোশিপ করতেছি ইউএন অ্যাফিলিয়েটেড এসডিএসএন ইউথ লোকাল পাথওয়ে ফেলো হিসেবে। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এখানে যারা লিঙ্কডিন ইউজার আছেন বা লিঙ্কডিন ইউজ করেন, তো যাই লিঙ্কডিনে গেলে আর কি দেখতে পারবেন হিউজ পরিমাণ, আমি নিজেই মনে রাখতে পারি না। তো আমি বর্তমানে 15টার অধিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে অ্যাক্টিভ কাজ করছি। আর দেশে মূলত আমার ফেব্রুয়ারি থেকে আর কি আমি বাংলাদেশে ন্যাশনালি কাজ স্টার্ট করেছি, কারণ একটা জিনিস দেখলাম, আমি যা করি সেটা হচ্ছে সবগুলোই বেশিরভাগই অনলাইন বেসড, সেটা ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক। তো আমার মনে হইলো আমি অনলাইনে যেহেতু এক্সপিরিয়েন্স পাচ্ছি, আমি অফলাইনটা এক্সপ্লোর করে দেখি। তো সে জিনিসটা আমি দেখলাম অনলাইন থেকে অফলাইনে আমার এক্সপিরিয়েন্সটা বেশি গেইন করতে পারছি, বা নলেজ যেটা, কারণ এখানে আমি সামনাসামনি মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি, একটা টাইমের ভেতরে আসছে সবকিছু। তো আমি বলবো অনলাইন ব্যাচও থাকুক, আপনারা ট্রাই করবেন অফলাইন ব্যাচ করার। এখন ওই যে হচ্ছে অলিম্পিয়াড, বাংলাদেশে তো সারা বছরই অলিম্পিয়াড হয়,
ওইগুলোতে অংশ নিবেন, নেটওয়ার্কিং চেষ্টা করবেন যতটা সম্ভব নেটওয়ার্কিং ক্রিয়েট করার। আপনার যত নেটওয়ার্কিং হবে আপনার অপরচুনিটিসও ঠিক ততটা গেইন হবে। আপনি হচ্ছে নিজে সুযোগ পাবেন প্লাস অন্য কেউ হচ্ছে সুযোগ দিতে পারবেন। তো এই নেটওয়ার্কিং সিস্টেমটা আপনার স্ট্রং হবে অফলাইনে কাজ করলে, অনলাইনেও হবে, বাট অনলাইনে অতটা আমি মনে করি যে ইন পার্সন আপনার যতটা ইম্প্যাক্ট ফেলবে অনলাইনে ওরকম হবে না। কারণ অনলাইনে আপনি হচ্ছে বাংলাদেশে আছেন, আপনি কাজ করছেন লাইক হচ্ছে সাউথ আফ্রিকা, আমেরিকা এরকম, তখন অনলাইন এটা অনেক দূরত্ব, যতই হচ্ছে সামনাসামনি অনলাইন স্ক্রিনে হোক, আর আপনি যখন ইন পার্সন করছেন আপনি সামনের মানুষটার সাথে পুরো কমিউনিকেশনটা চালাইতে পারতেছেন। তো এটা আপনার জন্য বেশি বেনিফিট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আমার লাইক অডিয়েন্স জুনিয়র সিনিয়র যারাই আছেন বলবো এখন থেকে আপনারা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা যেটা বলে ওইগুলো হচ্ছে লেখা বা ওইগুলোর প্রিপারেশনটা শুরু করে দিন। কারণ হচ্ছে আপনার হায়ার স্টাডিজে প্রফেসর দেখে যার ইসিএ তো স্ট্রং লাগবেই, বাট এসওপি আর হচ্ছে মোটিভেশন লেটার এগুলো অনেক ম্যাটার করে স্কলারশিপের জন্য। আমি কিন্তু 25 সালে হচ্ছে আমি এখনো হচ্ছে ভর্তির মানে অ্যাডমিশনেই পাই, বাট আমার যেহেতু স্টিল কি বলে এইচএসসি সার্টিফিকেট নাই, যার কারণে অনেক অপরচুনিটিস আমার মিস হয়ে যায়। বাংলাদেশে রিসেন্টলি একটা হয়েছে, আমাকে প্রথম শর্ট লিস্টেড করার পর দেখে যে আমি হচ্ছে মানে সিভি দেখে সিলেক্টেড, পরে দেখে এইচএসসি ক্যান্ডিডেট। বাট ইট ডাজেন্ট ম্যাটার, এরকম সুযোগ আসবে যাবে, এইসব নিয়ে ভাবা যাবে না। কারণ তারপর পরে আমার হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের মেম্বার হিসেবে সিলেকশন হয়েছে। তো আর আরেকটা জিনিস হচ্ছে সুযোগ আসবে যাবে, মিস হবে, অনেক বাধা বিঘ্ন আসবে, ভেঙে পড়া যাবে না। আপনাকে জাস্ট আপনি কি হতে চান, কি করতে চান, ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান, জাস্ট আপনার নিজেকে নিয়ে ভাবতে হবে যে আপনার নিজের অবস্থানটা আপনাকে কি করলে আপনার নিজের অবস্থানটা আপনি শক্ত হিসেবে ধরে রাখতে পারবেন। এইটাই পড়ালেখা, তো মানে এটা তো বাধ্যতামূলক, এটা তো ছাড়তে পারবেন না, এটা ছাড়াও যাবে না। পড়ালেখাটাকে সাথে রেখে যেটা করবেন করবেন, বাট করবেন, ইসিএটাও করবেন, একাডেমিক স্টাডিও করবেন, সবকিছুই করবেন। তারপর যেটা চেষ্টা করবেন নিজের মেন্টাল হেলথটা স্টেবল রাখার। কারণ বর্তমান সময়ে স্টুডেন্টদের হিউজ পরিমাণ মানে কি বলে একটা গবেষণায় আসছে হচ্ছে ডব্লিউএইচওর প্রতি 4 জনে 2 জন, এরকম অনেক কিছু অনেক হচ্ছে গবেষণায় আসছে প্রতি 4 জনে 2 জন, 8 জনে 2 জন বা 1 জন, 7 জনে এরকম আসছে। বাট সঠিকটা লাইক কত মিলিয়নের কথা আমি আজকে ওটা দেখলাম, আমার রিসার্চেও অ্যাড করেছি, বাট এখন মনে পড়ছে না। বাট মিলিয়ন বিলিয়ন মানুষ স্টুডেন্ট বেশিরভাগই মেন্টাল হেলথ ইস্যুসে ভুগছে। আর আরেকটা জিনিস তারা শেয়ার করতে পারে না। হ্যাঁ, শেয়ার করতে না পারার কারণে তারা কিন্তু মানে অনেক কি বলে এখন হচ্ছে অল্প বয়সে যেটা হচ্ছে স্ট্রেসের কারণে অনেকে কোলাপস করে যাচ্ছে আর কি। তো যাই করেন সবাইকে নিজের একটু মেন্টাল হেলথ সবাইকে একটু স্টেবল। সাজেশন দিয়েছেন যে রিলস দেখাটা একটু কমাইতে হবে। আচ্ছা, আমি বলি আমি আমি কিন্তু আমার ফোনের স্ক্রিন টাইম কিন্তু অনেক, বাট স্টিল আমি রিলস দেখি না। হ্যাঁ, আমার ফোনের স্ক্রিন টাইম দেখলে দেখবেন, বাট বেশিরভাগই হয় হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি বা আমার লেখালেখি যেটা বা পড়ালেখা কেন্দ্রিক যেটা আমি হচ্ছে কাজে লাগাইতে পারি। আমি কিন্তু রিলস দেখি না। আমার ইনস্টাগ্রাম আছে, বাট আমি যাই না সেখানে। ভুল ভবিষ্যৎ মাঝে মধ্যে যখন কিছু পোস্ট করার হয় পোস্ট করে আবার বের হয়ে চলে আসি। ফেসবুকে হচ্ছে একটু বেশি পোস্ট করা হয়, বাট স্টিল আমি রিলস দেখি না। রিলস দেখাটা আমি সাজেশনও করব না, কারণ এই জিনিসটা মারাত্মক ক্ষতি। এটা আপনার অ্যাডিকশন, লাইক মানুষ নেশা করলে যেরকম অ্যাডিকশন হয়ে যায় না, আসক্তি, এই রিলস জিনিসটা ঠিক অতটাই খারাপ। কারণ হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কিছু কাজ করতে যে আমি এরকম কিছু দেখেছি যে আপনার রিলসটা আপনার ব্রেইনটাকে এমন ভাবে লাইক করবে, আপনি 5 মিনিটের জন্য ঢুকবেন, 5 ঘন্টায় বের হইতে পারবেন না স্ক্রিন থেকে। ওই রিলস দেখছেন তো দেখছেনই, আপনার পড়ালেখা এসিয়ে সব গেলগা। তো ফোনের স্ক্রিন টাইমটা এটা আমারও ঠিক না, আমি একটু বেশি স্ক্রিন টাইম আমার ইউজ হয়ে যায়, বাট নট অনলি সোশ্যাল মিডিয়া, আমার হচ্ছে কাজ থাকে যেগুলো হচ্ছে আমার যেহেতু ফেলোশিপে আছি অনেক মানে কি বলে অ্যাসাইনমেন্ট থাকে, অনেক প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন বানানো লাগে, দ্যাটস ওয়াই আমার স্ক্রিন টাইমটা একটু বেশি হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি আমার সামনে যদি রিলস আসে আমি তখনই ওইটা আউট করে দিই। কারণ আমি এটা জানি, কারণ যখন আপনি রিলস দেখবেন আপনার হচ্ছে ব্রেইন ওটা কিন্তু আপনার কন্ট্রোলে ওইভাবে থাকবে না। কারণ হচ্ছে ডোপামিন হরমোনের এটাতে শুনছেন তো, একটা রিলস দেখলে আপনার মনে হবে আরেকটু স্ক্রল করি আরেকটু দেখি, আর কখন যে আপনার 5 ঘন্টা চলে গেছে আপনি নিজেও টের পাবেন না।
তো না, স্টুডেন্ট অ্যাকচুয়ালি আপনার জুনিয়র সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম গুলাই এভাবে সাজানো যে হচ্ছে এইভাবে সাজানো, রাইট। আপনি যখন একটা টাইপের হচ্ছে অবভিয়াসলি আপনি ওই রিলস গুলাই বেশি দেখবেন যেগুলো আপনার কাছে পছন্দ যেগুলো হয়। আপনার আপনি দেখবেন পছন্দ যে ওই হয়, রিলস গুলো একটার পর একটা আসতেই একটার পর আছে। একটা আসতেই আছে। আসতেই থাকবে। দেন আপনি দেখবেন যে হচ্ছে কখন যে সময় চলে যাচ্ছে বলা যায় না। বলা যায় না। ওকে, উষা, আমি হচ্ছে যেটা জানলাম সেটা হচ্ছে যে অনেক অনেক অপরচুনিটি পাচ্ছেন, বাট এইচএসসি ক্যান্ডিডেট হওয়াতে সেগুলো নিতে পারছেন না। হোপফুলি এইচএসসি পরীক্ষাটা দিয়ে দিলে আমি এখানে আপনাকে বলি ভাইয়া, আমি এইচএসসি ক্যান্ডিডেট বাট ইন্টারন্যাশনালি যাদের সাথে কাজ করছি তারা এটা কোনো ম্যাটারই করে না তাদের কাছে, বাট দেশে কাজ করতে গেলে আমার রিসেন্ট যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আই ওয়াজ লাইক আমি ন্যাশনালি আর কোনো ইভেন্টে আর কি মানে পার্টিসিপেট করবো না বা অ্যাপ্লিকেশন দিব না, এখন এরকম একটা হয়েছে। বাংলাদেশ ছাড়া তো অন্যান্য কান্ট্রি, মানে অন্যান্য কান্ট্রির তুলনায় বাংলাদেশে কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপটা খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই খুবই কম। কম। কারণ হচ্ছে যে কারণ বাংলাদেশে খুব রেয়ারলি স্টুডেন্টরা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ গুলা ম্যানেজ করতে পারে। স্কলারশিপ পাই আর বাইরে হচ্ছে যে এভেলেবেল, এটা মানে হচ্ছে অ্যাভেলেবেল। ওরা প্রচুর পরিমাণে এখানে প্রজেক্টে একটা কাজ টুইস্ট করে। আছে, হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে, কারণ বাইরের স্টুডেন্ট যারা ওরা অনেক হার্ড ওয়ার্কার, প্লাস ওদের স্কিল অনেক, ওদের আউট নলেজ যেটা একাডেমিক বইয়ের বাইরে এগুলো অনেক স্ট্রং, বাট বাংলাদেশের স্টুডেন্টদের ওরকম স্ট্রং না। হ্যাঁ, বাংলাদেশের স্কুল কলেজে যদি হচ্ছে টিচারদেরকেও যদি একটু ট্রেন করা যাইতো যে হচ্ছে যে পাঠ্য বইয়ের বাইরেও কিছু আছে বা কিছু অ্যাক্টিভিটিস আপনারা করাবেন, খেলাধুলা। এখন দেখছি হচ্ছে আমাদের যে নতুন সরকার এসছেন অ্যাড করছে, ওইদিকে না যায়। তো এইগুলো হচ্ছে বাইরের দেশে হিউজ পরিমাণ, কারণ বাচ্চারা ওইভাবে ট্রেন হয়, তাদের মাইন্ডসেটটা ওইভাবে গ্রোয়িং হয়। দ্যাটস ওয়াই তারা হচ্ছে এত অপরচুনিটিস গেইন করতে পারে বা পায়। রাইট। বাংলাদেশে মানে ওরকম তারা পারে হচ্ছে না, আপনার একাডেমিক যে পড়াশোনা সেগুলোর বাইরে হচ্ছে চিন্তা করা শুরু করে, চিন্তা করে। এবং তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যায়, তাই না? এগুলো ওরা এবং অনেক তারা ছোটবেলা থেকে শুরু করে। দ্যাটস ওয়াই ওরা হুম, যখন বড় হইতে হইতে যায় ওদের আমাদের স্কিল তো অনেক মনে হয় স্ট্রং। অপরচুনিটি গুলা ইভেন স্টিল, এই যে আপনার সাথে আমি যে কথা বললাম, মানে স্টুডেন্টরা আসলে ভালো ভালো অপরচুনিটি গুলা পায় আসলে ইউনিভার্সিটি লেভেলে আসলে, তাও ভালো বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়লে ওখান থেকে অ্যাকচুয়ালি অপরচুনিটি গুলো আসা শুরু হয়। বাট এই যে আপনি তো অ্যাকচুয়ালি দেখছেন যে আপনি যখনই কোন একটা ইভেন্টে যাচ্ছেন বা কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সবাই দেখবেন যে হচ্ছে মাস্টার্সে পড়ছে, কেউ ব্যাচেলরে, কেউ পিএইচডি, বাট ওখানে আপনিই ছোট। তো কারণ কেন? ওই যে ওখানে ইউনিভার্সিটি থেকে তারা হচ্ছে অপরচুনিটি গুলা হচ্ছে পাচ্ছে, এবং তারা কাজ করার সুযোগ পাচ্ছে, ইভেন তারা এই বিষয়গুলো নিয়ে জানছে। ইভেন আমিও যদি আমার কথা বলি, যে স্কুল কলেজে আসলে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করার মানে অ্যাকচুয়ালি জানেই না। একটা জিনিস আপনি যদি জানেন তাহলে আপনি সেটা করতে যাবেন, রাইট? আপনি জানেন না যে হচ্ছে যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করতে হয়, কিভাবে এগুলাতে মানে জয়েন হতে হয়, কিভাবে আমাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো বেনিফিট এনে দিতে পারে, এই জিনিসগুলোই হচ্ছে স্টুডেন্টরা জানে না। ইভেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যে এক্সিস্ট করে এটাই জানে না এটাই পড়াশোনার জানে। বাইরে, মানে এটাই জানে না। সো আই থিংক এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে, এবং আহ, তাহলে মনে হয় বাংলাদেশ থেকে আরো ভালো ভালো কিছু স্কলার বের করা পসিবল হবে আর কি। আর বাংলাদেশে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ স্কলার আছে। হ্যাঁ, আপনি এটা বিশ্বাস করেন বা না করেন, বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, বাট তারা হিডেন, তাদেরকে সেভাবে বাংলাদেশ সুযোগ দেয় না। তাদের ট্যালেন্ট আছে, স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, তারপরেও তারা সুযোগ পায় না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আপনার বাইরের দেশে যে পরিমাণ হিউজ পরিমাণ অপরচুনিটিস আপনি পাবেন, বাংলাদেশে থাকলেও ওটা আপনাকে দিবে না। আর আপনি যখন ভালো কোনো কিছু একটা করতে যাবেন বা ইম্প্যাক্ট ফেলতে যাবেন, তো বাংলাদেশের অবস্থা সম্পর্কে কিছু নাই বলি, বাট এডুকেশনাল সিস্টেমটা আমাকে যে যে পরিমাণ স্ট্রেস বা ক্ষতি করছে, আমার সব দিক দিয়ে আমার মেন্টালি আমাকে সিক করে দিছে আর কি। স্টিল আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব, বা আমার জুনিয়র সিনিয়র যারাই আছে সবারই আসলে বাইরে চলে যাওয়া উচিত যদি কিছু করতে চান। কিছু করতে চাইলে তো রিসেন্ট আমার হচ্ছে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। তো আঙ্কেল হচ্ছে জাতিসংঘে উনি হচ্ছে জাতিসংঘের সাথে সরাসরি কাজ করেছেন অনেকবার, জাতিসংঘের জেনারেল যে ওনাদের সাথেও। তো উনি আমাকে বলছে, বাবা দেখেন, যে হচ্ছে ওনার কিন্তু বয়স অনেক, লাইক 70+ এরকম হবে। তো বলছে আমাকে, বাবা দেখেন, আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে বাইরে চলে যেতে হবে। আপনি বাংলাদেশের সুযোগ ওইভাবে পাবেন না। আপনার ট্যালেন্ট বা মেধা পরিশ্রম বাংলাদেশ আপনাকে ওইভাবে
সুযোগ দিবেও না, প্লাস হচ্ছে আপনি ওইভাবে কাজ করতেও পারবেন না। বাট আপনি যদি সত্যি দেশের জন্য বা নিজের জন্য কিছু করতে চান, আপনাকে বাইরে যেয়ে করতে হবে, দেশে থেকে আপনি পারবেন না। তো এটা, এই জিনিসটা হচ্ছে আমার আগে থেকে ধারণা ছিল, বাট যখন আঙ্কেল আর কি বিষয়টা বললো, আমাকে এক্সপ্লেন করলো, তখন এটা আমাকে অনেক হিট করছে। কারণ রিসেন্টলি একটা ইনসিডেন্ট আমি বলছি, জাস্ট বিকজ আই এম এসএসসি ক্যান্ডিডেট, হ্যাঁ, যার কারণে অপরচুনিটিস, এটা আমার জন্য ম্যাটার করে না, কারণ এর থেকে বড় বড় অপরচুনিটিস আলহামদুলিল্লাহ আমার কাছে আছে বা আসছে, আমি পাচ্ছি। বাট ইন্টারন্যাশনালি আমি যেটা দেখলাম, ওরা আপনার ডিগ্রি দিয়ে আপনাকে বিচার করেন না, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ডেডিকেশন, পটেনশিয়াল, আপনার অ্যাক্টিভিটিস, আপনি কতটুকু অ্যাক্টিভ থাকবেন, কাজ করতে পারবেন, এইটা দেখে। না হলে আমি হচ্ছে ইউপিজিতে আছি, ইউনাইটেড পিপল গ্লোবাল, ওদের হচ্ছে সাস্টেনেবিলিটি ক্যান্ডিডেট, লিডারশিপ ক্যান্ডিডেট 2026 প্লাস লাইফ টাইম মেম্বার। তো আমার ট্রিবিউটে যারা হচ্ছে পড়েছে আর কি, সবাই পিএইচডি হোল্ডার, কেউ প্রফেসর, কেউ হচ্ছে কারণ নিজের হচ্ছে অর্গানাইজেশন আছে। তো যখন তারা আমাকে হচ্ছে মানে সবাই নিজেদের পরিচয় দিচ্ছে, তখন আমার পরিচয় শুনে তারা বলতেছে যে সামিয়া, লাইক তারাও খুবই অবাক যে আমরা এখানে এত ইয়ে, বাট স্টিল তারা এত কাইন্ড, মানে কি বলবো, তারা যে এত আন্তরিক, এটা আমি বাংলাদেশিদের কাছে কখনোই পাই নাই কোনো কাজ করতে। বাট বাইরের দেশে ফরেনারদের সাথে কাজ করতে যে একটা জিনিস বুঝেছি, তারা সুযোগ দেয়, হ্যাঁ, কথা বলে আপনাকে হচ্ছে স্পেসটা দিবে। বাংলাদেশে আপনি স্পেস পাবেন না কোথাও। আর আরেকটা জিনিস হচ্ছে, তারা ওই যে ডিগ্রি রেজাল্ট ওইগুলো দেখে না, আপনার স্কিলস দেখে, এক্সপিরিয়েন্স দেখে। তো আমি বলবো আপনারা হচ্ছে ন্যাশনালে, আমি কিন্তু ন্যাশনাল দিয়ে শুরু করি নাই প্রথমে, তো আমি আমার এখানে একটু প্রথমে অ্যাড হচ্ছে, করি যে জি জি, যারা হচ্ছে বাইরে পড়াশোনা করতে যায়, অনেকেই হচ্ছে আমাদের হয়তো লাইফটা দেখবে এবং সবাই হচ্ছে বাইরে পড়াশোনা করতে যা ইউজুয়ালি এখনই প্ল্যান হয়ে যায় অ্যাকচুয়ালি, ব্যাচেলর কমপ্লিট করলে বাইরে মাস্টার্স এর জন্য যাবো আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি স্কলারশিপটা ম্যানেজ করতে হয়, স্কলারশিপ গুলো অ্যাকচুয়ালি আসে রিসার্চ ফান্ড থেকে বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনি যদি হচ্ছে আমরা যদি ভালো ভালো কিছু প্রজেক্টে কাজ করতে পারি, অথবা হচ্ছে যে যেমন অনেকে চিন্তা করে যে আসলে পড়াশোনা করেই বাইরে চলে গিয়ে হচ্ছে 100% একটা স্কলারশিপ ম্যানেজ করা পসিবল। যদি এমন হইতো তাহলে বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট হচ্ছে ভালো ভালো রেজাল্ট নিয়ে বাইরে গিয়ে এটা স্কলারশিপ ম্যানেজ এটা করতো। একটা, আমি বলি কিন্তু ভাইয়া, আসলে এটা একটা ভুল এমন ধারণা। এবং এমন তো অনেক আছে রাইট, যে যারা হচ্ছে যে লো সিজিপিএ দিয়ে অথবা জিপিএ দিয়ে হচ্ছে বাইরে 100% স্কলারশিপ নিয়ে যাচ্ছে, বাট তাদেরকে কেন দিচ্ছে? বিকজ অফ দেয়ার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। Yes. তারা অনেকগুলা পেপারে কাজ করেছে, অনেক রিসার্চে কাজ করেছে, প্রজেক্টে কাজ করেছে, এই নলেজ গুলোর জন্য তাদেরকে হচ্ছে সিলেক্ট করছে তারা, রাইট? দিচ্ছে, রাইট, হ্যাঁ। এইটাই। তো হচ্ছে আরেকটা ভুল ধারণা যে আমরা হচ্ছে এসএসসি গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমরা হচ্ছে বাইরে গেলে আমাদের জন্য হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে হচ্ছে ইউনিভার্সিটিস গুলো অপেক্ষা করছে। ভাই, এই ধারণাতে যদি কেউ থাকে, বলবো সে আনলিমিটেড, মানে কি বলবো, অপরচুনিটিস তো সে মানে অধিকাংশ ক্ষেত্রে পাবে না। বাট সে যদি হচ্ছে লাইক নিজের ফান্ড, সেলফ ফান্ডেড যায়, দেন পসিবিলিটিস আছে। বাট আপনি যদি হচ্ছে ফুল ফান্ডেড আশা করেন, বা তাহলে আপনাকে আপনি যদি মনে করেন যে আমি জাস্ট ফুল ফান্ড নিয়ে গেলাম ওই দেশে হয়ে গেল, আপনি সার্ভাইভই করতে পারবেন না, টু বি অনেস্ট। সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ট্রু। তো চেষ্টা করবেন হচ্ছে, আমি বলি আমার জুনিয়র সিনিয়র যারাই আছেন এখানে, লাইভটা যারা দেখছেন, চেষ্টা করবেন স্কিলড পারসন হওয়ার। পড়ালেখার বাইরেও যে জগৎটা আছে, সেই জগতে নিজেকে মানিয়ে নিতে হবে। আর বিষয়টা হচ্ছে প্ল্যান করে কিছু হয় না সব সময়। আপনার, হ্যাঁ, কোনো একটা কাজের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন, বাট যে অপরচুনিটিস গেইন করার ক্ষেত্রে আপনার প্ল্যান ওইভাবে দীর্ঘ পরিকল্পনায় কিছু হয় না। আপনাকে যেটা করতে হবে, হুটহাট ধরে নিতে হবে সুযোগটা। কারণ আপনি মনে করেন যে আপনার চারপাশে সুযোগ আছে, আমি যখন খুশি তখন ধরতে পারবো, বাট না, সুযোগটা সময় হিসেবে এখন যে স্টুডেন্ট আছেন আপনি, আপনার যে পরিমাণ অপরচুনিটিস বা যে কাজগুলো করার একটা কি বলে ভালো সময় আছে, যে এই সময়গুলোতে আপনি এই কাজগুলো করতে পারেন। বাট আফটার ইউনিভার্সিটি বা বিফোর ইয়োর লাইক কি বলে ইউনিভার্সিটির পরে যে বা ব্যাচেলার্স মাস্টার্স কমপ্লিট করার পর আপনি এই অপরচুনিটিস গুলো পাবেন না। আপনার স্টুডেন্ট লাইফটা হচ্ছে স্কুল, কলেজ বা যারা ইউনিভার্সিটিতে আছে, তাদেরকে এখনই চেষ্টা করবেন এই সুযোগগুলোকে কাজে লাগানো। কারণ ওই যে একটা কথা আছে না, সময় গেলে সাধন হবে না। তো এখন যে অপরচুনিটিস গুলো আপনি পাবেন আপনার ভার্সিটি শেষ করার পর বা পড়ালেখা শেষ করার পর, অপরচুনিটিস গুলো আপনি পাবেন না, পেলেও ওইভাবে কাজে লাগাতে পারবেন না।
তো আরেকটা বিষয়, যারা হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য চেষ্টা করছেন বা ফুল ফান্ডেড স্কলারশিপ এক্সপেক্ট করছেন, তাদেরকে বলবো এখন এখন থেকেই বিভিন্ন রিসোর্স, ফ্রি রিসোর্স আছে, আপনি গুগলে গেলে পাবেন। ওগুলো সার্চ করে জাস্ট হচ্ছে দেখবেন আসলে যে তারা বাইরের বাইরের হচ্ছে প্রফেসররা আসলে কি ধরনের স্টুডেন্ট চায়, ইউনিভার্সিটিস গুলো কি ধরনের স্টুডেন্ট চায়। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজেরা নিজেরা একটু রিসার্চ করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর নিজেদের মোটিভেশন লেটার আর স্টেটমেন্ট অফ পারপাস, এই দুইটা জিনিস এখন থেকেই রেডি রাখার চেষ্টা করবেন। কারণ এই দুইটা জিনিস আপনার যতটা স্ট্রং হবে, ততটা আপনার ফুল ফান্ডেড স্কলারশিপের চান্সটা বেড়ে যাবে আর কি। ট্রু। এই তো বেসিক্যালি হচ্ছে ব্যাপার। আমরা এটাই বলতে চাচ্ছি সবাইকে যে হচ্ছে যে আপনার যারা স্কলারশিপ স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতে চান, আপনাদের স্কলারশিপটা আসলে ডিপেন্ডই করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর, নট ইউর একাডেমিক সিজিপিএ অর জিপিএ রেজাল্ট অর সামথিং লাইক দ্যাট। ওকে, আমরা একদম শেষের দিকে আছি লাইভের। উষা, সেটা হচ্ছে যে যারা নতুন, যারা হচ্ছে যে এই যে আমাদের এই লাইভটা দেখবে, তারা যে কাজ করতে চায়, মানে যারা এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চায় বা হচ্ছে অর্গানাইজেশনের সাথে কাজ করতে চায়, ইনভলভ হতে চায়, তারা কিভাবে তাদের এই জার্নিটা শুরু করতে পারে? তো এটা নিয়ে যদি কিছু কোনো সাজেশন বা কিছু যদি বলেন আর কি সবাইকে। আচ্ছা, জার্নিটা শুরু করতে হলে যে আপনাকে অফলাইনে শুরু করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি হচ্ছে অনলাইনে হিউজ পরিমাণ হচ্ছে লিডারশিপ ফ্রি রিসোর্সের কোর্স পাবেন। তো আপনি ১ম এ করতে পারেন এইচপি থেকে ওরা হচ্ছে ফ্রি কোর্স দেয় লিডারশিপের স্টুডেন্টদের জন্য, যারা আরকি যাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, শুরু করতে চায়। আবার হচ্ছে কোর্স আছে গুগল থেকে বা অনেকেই আছে। আপনারা হচ্ছে জাস্ট একটু রিসার্চ করবেন, এগুলো গুগলে যে সার্চ দিবেন দেখবেন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে স্টার্ট করতে পারেন যে ২-৪ টা হচ্ছে কোর্স করে সার্টিফিকেটটা মানে সার্টিফিকেটটা আরকি পাইলেন। এটা যেহেতু সেলফ প্লেসড হইলেও এই সার্টিফিকেটগুলো অনেক সময় অনেক কাজে লাগে। যেহেতু শুরু এই অনলাইন বেসড করতে পারেন। অফলাইন তো সবসময় পসিবল হয় না। যে আবার হচ্ছে এখন বাংলাদেশে সারা বছরই হচ্ছে অলিম্পিয়াড হয়। তো অনলাইন, অফলাইন চেষ্টা করবেন এইগুলো হচ্ছে খুঁজে, খুঁজে অংশগ্রহণ করার। কারণ সার্টিফিকেট ওইভাবে ম্যাটার না করলেও আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সিভিতে আরকি ম্যাটার করে। আপনার সিভিতে যত আপনার মানে স্ট্রং অ্যাচিভমেন্ট যোগ হবে, আপনার স্কলারশিপ বলেন বা জব বলেন, যেটাই বলেন, অনেক সম্ভাবনা বেড়ে যায় ওটাতে চান্স হওয়ার। কারণ আমি বলি আমাকে হচ্ছে, আমি এখন এইচএসসি, আমার হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট, এইচএসসি দিব। স্টিল যখন আমি কোনো ফেলোশিপে আমার সিভি জমা দিই, তখন কিন্তু হচ্ছে তারা আমার ওই ডিগ্রি দেখে না, আমার সিভিল লিস্টই দেখে, আমার কি, কি অ্যাচিভমেন্ট আছে, আমি কোথায় কি করছি, কবে থেকে শুরু করছি, এইগুলো দেখে। তো চেষ্টা করবেন সিভিটা স্ট্রং করার, এখন থেকেই সিভিটা বিল্ড করার চেষ্টা করবেন। আপনার একবারে কিছু করা লাগবে না, আস্তে আস্তে করবেন। আর চেষ্টা করবেন ইন পার্সন যে ইভেন্টগুলো হয়, যারা আসলে ঢাকাতে আছেন তাদেরকে বলবো আপনাদের জন্য হিউজ পরিমাণ অপরচুনিটিস। কারণ প্রতিদিনই কোনো না কোনো একটা ইভেন্ট হইতেছে স্টুডেন্টদের নিয়ে, আপনার হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটি। মানে একটু খোঁজ রাখতে হবে যে আমি ফেসবুকে আসলাম, রিলস দেখলাম, চলে গেলাম, এরকম না। একটু এগুলো খোঁজ নিবেন, খোঁজ রাখবেন। বিভিন্ন গ্রুপ আছে, যেরকম ইউএনডিপির একটা গ্রুপ আছে। তো ওইখানে হিউজ পরিমাণে এরকম ন্যাশনাল বা লোকাল যে ইভেন্টগুলো, এগুলো সার্কুলার আসে। ওগুলো আপনার বেশি কিছু করার দরকার নেই। আপনি জাস্ট যাবেন, লিঙ্ক ক্লিক করবেন, পড়বেন বিস্তারিত, পড়ে আপনার ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, এই। আবার হয় হচ্ছে অনেক ইভেন্টে দেখবেন যে হচ্ছে ইন পার্সন যে রেজিস্ট্রেশন গুলো নাই। তো আস্তে আস্তে আর কি অংশগ্রহণ করতে করতে হয়ে যাবে। আর অনলাইনে যেটা বললাম, অনলাইনেও হিউজ পরিমাণ অপরচুনিটিস, বাট আপনাকে চোখ কান খোলা রেখে সুযোগটা জাস্ট ধরতে হবে। আপনাকে বুঝতে হবে কখন কোন সুযোগটা আসছে, খেয়াল রাখতে হবে, এইটাই। আর ওই ফ্রি কোর্সগুলো সময় পেলে করবেন। ওগুলো সেলফ প্লেস, তো ওগুলোর কোনো নির্দিষ্ট টাইম লাইন থাকে না, আপনার যখন সময় হইলে আপনি করতে পারলেন। তো ওই সার্টিফিকেটগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে সফট স্কিল গেইনের ক্ষেত্রে, যেমন কমিউনিকেশনস, তারপরে সফট স্কিল আর কি যেগুলো আছে। আপনার হার্ড স্কিল আলাদা, সফট স্কিল আলাদা, বাট এই ফ্রি রিসোর্সগুলো থেকে চেষ্টা করবেন সফট স্কিলটা একটু বিল্ড করার। তো এই আর কি। ট্রু, ডেফিনেটলি। এন্ড আমাদেরকে এটাও সবাইকে বলি, সবার উদ্দেশ্যে বলা, আমরা পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে জবের জন্য অ্যাপ্লাই করব, একটা চাকরি করব, সারা জীবন পার করে দিব, এই চিন্তা ভাবনা থেকে আসলে বের হয়ে আসতে হবে। কজ আসলে
লাইফে অনেক কিছু করার বাকি এখনো। লাইক আপনি চাইলে আপনি চিন্তা করবেন আপনি বাইরে কিভাবে কাজ করতে পারেন, ইন্টারন্যাশনালি কিভাবে কাজ করতে পারেন, ন্যাশনালি কিভাবে কাজ করা যায়। এই ধরনের কাজগুলোর সাথে ইনভলভ হওয়ার ট্রাই করবেন এবং হচ্ছে যে যখনই উষা যেটা বলল যে ফেসবুক যারা চালায় সবাই আই থিংক ফেসবুক ইউজ করে। অনেকগুলো গ্রুপ পাওয়া যায়। গ্রুপগুলোতে জয়েন হবেন এবং ইয়ুথদের নিয়ে কাজ করা হয়। সেগুলো নিয়ে যারা হচ্ছে ঢাকায় আছেন তারা তো অফলাইন ইভেন্ট গুলোতে সরাসরি হচ্ছে যে সুযোগ পাচ্ছেন। যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইন ইভেন্ট গুলোতে আসলে কাজ করতে পারেন। সো এতে আপনাদের নলেজ এবং হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স, আপনাদের অ্যাচিভমেন্ট সবকিছুই বাড়বে। রাইট? সো আমরা হচ্ছে যে লাইফটা একদম একদমই শেষের দিকে উষা। সো থ্যাংক ইউ সো মাচ। জি। আপনি হচ্ছে আমাদের সাথে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনি ডেফিনিটলি আপনাকে দেখে আই হোপ যে যারা লাইফটা দেখেছে তারা সবাই মোটিভেটেড হবে এবং আপনি আপনি তাদের ইন্সপায়ার হয়ে ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবেন আসলে, যার কারণে আপনাকে আমাদের লাইভে ইনভাইট করা হয়েছিল। সো আপনি অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছেন, অনেক সাজেশন দিয়েছেন। সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আই থিংক যারা হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে চায় এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়, রিসার্চ নিয়ে কাজ করতে চায়, আই থিংক তারা বুঝতে পেরেছে তারা যদি এই কাজগুলো করে তারা কি কি বেনিফিট গুলো পাবে আর কি তারা। রাইট? সো থ্যাংক ইউ অ্যাগেইন উষা। হচ্ছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আপনার কিছুদিন পর এইচএসসি, আপনি এত ব্যস্ততার সময়ও হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন। সো আপনার যদি লাস্ট কিছু বলে কোনো কিছু বলে যদি আহ, সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমি এখানে তরুণ বা শিক্ষার্থী যে আমার যে বন্ধুরা আছেন বা সিনিয়র জুনিয়র, সবাইকে একটা কথাই বলবো, বইয়ের পাতা অবশ্যই আপনাকে জ্ঞান দিবে, বাট বইয়ের পাতা আপনাকে জ্ঞান দিলেও কিন্তু বাস্তব পৃথিবী আপনাকে চেনা যাবে আপনার কাজের মাধ্যমে, ওইটা আপনি আপনার কাজের মাধ্যমে চিনতে পারবেন। রেজাল্ট ভালো করার চেষ্টা অবশ্যই করবেন, কিন্তু তার পাশাপাশি নিজের ভেতরে যে সম্ভাবনা, চেষ্টা করবেন সম্ভাবনাটাকে বাইরে নিয়ে আসার, ওটা আটকে রাখবেন না, নিজের যে পটেনশিয়াল বা ডেডিকেশন যেটা আছে। নতুন কিছু শিখুন, কোনো একটা সামাজিক কাজে যুক্ত হন। রিজেকশন বা ব্যর্থতা, এটাকে ভয় পাবেন না। আসলে আমরা হয় কি, আমরা যে আমাদের জিতটাকে হচ্ছে মেনে নিই, বাট আমাদের হারটাকে আমরা মানতে চাই না। দ্যাটস ওয়াই আমরা অনেক প্রবলেম ফেস করি। তো আমার জার্নি যদি করোনা ভাইরাসের সময় একটা মাস্ক বিতরণের মাধ্যমে শুরু হইতে পারে, হাত ধোয়ার একটা ক্যাম্পেইনের মাধ্যমে শুরু হতে পারে, তবে আপনার জার্নিটাও আজ থেকে, এই মুহূর্ত থেকেও শুরু হইতে পারে। আর সবার জন্য অনেক শুভকামনা, দোয়া থাকবে। এবং আবারও ধন্যবাদ তাওসিফ ভাইয়াকে এবং ই স্কিল একাডেমিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ উষা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এইচএসসির জন্য বেস্ট অফ লাক। আই হোপ যে আহ, ভালো কিছু হবে এবং হচ্ছে অপেক্ষায় থাকলাম এইচএসসির পর আপনার যে অপরচুনিটি গুলা আটকে আছে সেগুলো আই থিংক সেগুলো দরজা খুলে যাবে আপনার এইচএসসির পর। থ্যাংক ইউ ওকে, ভাইয়া, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ই স্কিল একাডেমিকে আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্য। অনেক কিছু এক্সপ্লোর করতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওকে, মে আই ক্যান লিভ, ইয়া এখন শিওর। লিভ নিতে ওকে, পারি। তো আমরা ওকে। একদম লাইভটা শেষ করে দিচ্ছি সবাইকে। আপনাদের তারপরেও যদি কোনো কিছু জানা থাকে আপনারা হচ্ছে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য। সো ঠিক আছে উষা, আল্লাহ হাফেজ। তাহলে ভালো থাকবেন এন্ড থ্যাংক ইউ অ্যাগেন। ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে টাটা। ওকে, বাই।